হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আমার কথা এবং ভিডিও সবকিছু ক্লিয়ার কিনা একটু সবাইকে জানাও। যদিও আজকে 9:30-তে শুরু করার কথা ছিল, বাট আমাদের একটু দেরি হয়ে গিয়েছে টেকনিক্যাল ডিফিকাল্টিস এর কারণে। সো আমাদের মোটামুটি 9:44 বাজে আমরা ক্লাসটা শুরু করতে পারছি। তোমাদের সবার জন্য আজকে নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজের কলেজ অ্যাডমিশনের যে আমাদের ফ্রি ব্যাচটা আছে, এই ব্যাচটার রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা আজকে তোমাদের সুন্দরভাবে একদম A to Z কমপ্লিট করিয়ে দেওয়া হবে। সবাই অডিও ভিডিও সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা প্লিজ ভাইয়াকে একটু জানাও। ভাইয়াকে একটু জানাও সবাই ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা সুন্দর মতো আমাদের পড়াটা শুরু করতে পারি। আমিও একটু চেক করতেছি, আমি একটু চেক করতেছি। আচ্ছা, ওকে, আমি দেখতে পাচ্ছি যে অডিওর কোনো ইস্যু নাই। সো তোমাদের কারো কোনো ইস্যু আছে কিনা জানাও। সবাই ঠিকমতো ক্লিয়ার বলতেছো কিনা? ওকে ওকে, ঠিক আছে। আমি তোমাদের ফেসবুকের কমেন্টও দেখতে পাচ্ছি, আমি তোমাদের ইউটিউবের কমেন্টও দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের এই অধ্যায়টা শুরু করব। তো প্রথমে নিজের পরিচয় একটু দিয়ে নেই, যদিও তোমাদের সাথে হয়তো কোনো না কোনো ক্লাসে অবশ্যই দেখা হয়েছে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়হান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমাদের যে অধ্যায়টা আজকে আছে, অর্থাৎ আমাদের রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি এবং আমার কাছে মনে হয় এই অধ্যায়টা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি জানি না তোমরা এসএসসি তে আমার ক্লাসটা দেখছো কিনা, ব্ল্যাকবোর্ডের এবং আমার কেমিস্ট্রি অ্যান্ড হোয়াটনটের চ্যানেলে কিন্তু এই রাসায়নিক বিক্রিয়ার ওয়ান শট দেওয়া আছে, একদম A to Z সবটুকু কমপ্লিট করিয়ে দেওয়া আছে। ওই ক্লাসটা দেখলেও কিন্তু তুমি এটা খুব ভালো মতো বুঝবা। এখন এই চ্যাপ্টারটাকে কিছু ভাগে ভাগ করা যায়। তুমি এই চ্যাপ্টার যদি আগে ঠিক মতো পড়ে থাকো তাহলে তোমার আজকের এই ক্লাসটা খুবই সহজ লাগবে। যদি আগে নাও পড়ে থাকো তাও তুমি পুরাটা বুঝতে পারবা। আমার কথা হলো এই চ্যাপ্টারটা ঠিক মতো না বুঝে তুমি এইচএসসির কেমিস্ট্রি শুরু করো না, বিকজ এইচএসসির কেমিস্ট্রির জন্য এই চ্যাপ্টারটা অনেক অনেক বেশি বেসিক একটা চ্যাপ্টার। সো আমরা কি শুরু করতে পারি? আমি প্রতিটা ক্লাস, আমার ক্লাস আগে কেউ করে থাকলে অবশ্যই জানো, প্রতিটা ক্লাসে আমি জিজ্ঞেস করি তোমরা রেডি কিনা। তো তোমরা যদি রেডি হও একটু কমেন্ট করো। আমি ক্লাসগুলো খুব ইন্টারঅ্যাক্টিভ পছন্দ করি। সো যখন কোনো কোশ্চেন করব তখন তোমরাও একটু আমার সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে যে তোমরাও সাথে সাথে তোমাদেরও পড়া হয়ে যাবে এবং আমরা এট দ্য সেম টাইম আগায় যেতে পারবো। সবাই একটু জানাও সবাই রেডি কিনা। রেডি হলে কমেন্টে বলে দাও রেডি। ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা বলছো ভাইয়া ফেসবুক লিংক দিতে। তুমি নটরডেম কলেজ এন্ড হলিক্রস কলেজ অ্যাডমিশন কোর্স ব্ল্যাকবোর্ড এডু লিখে সার্চ দাও, তোমার ফেসবুকে গ্রুপ চলে আসবে। ওই গ্রুপেও কিন্তু লাইভ হচ্ছে, ঠিক আছে? ইউটিউবে যেমন লাইভ হচ্ছে ওই গ্রুপেও লাইভ হচ্ছে। আসো আমরা শুরু করি তাহলে। এই রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন এই অধ্যায়টাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো প্রথম যে ভাগটা সেটা হলো বিক্রিয়ার প্রকারভেদ। আর এই ক্লাসটা শুরু করার সময় একটা কথা আমি বলে দিই, এই ক্লাসটা কিন্তু বাংলা ভার্সন ইংলিশ ভার্সন বোথ তোমরা সবাই করতে পারবা, কারণ এখানে বাংলা স্লাইডও আছে, এখানে তোমার ইংলিশ স্লাইডও আছে। আচ্ছা, তো প্রথমে আমরা বিক্রিয়ার প্রকারভেদ বা টাইপস অফ রিঅ্যাকশনস নিয়ে কথা বলি, সেটা নিয়ে আমরা আজকে কিছু বেসিক কথাবার্তা বলবো। আচ্ছা, এর পরে আমাদের বিক্রিয়ার প্রকারভেদ যখন আমাদের শেষ হয়ে যায়, এরপর আমাদের যে জিনিসটা লাগে জারণ সংখ্যা এন্ড রিডক্স বিক্রিয়া। এখান থেকে যা যা আছে ওই জিনিসগুলো আমাদের লাগে। সব শেষের টপিক এবং আমার কাছে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো লা সাতেলিয়ারের নীতি। তো আমরা প্রতিটা টপিক প্রতিটা পার্ট একদম ধরে ধরে পড়বো যেন আমাদের কোনো বুঝতে সমস্যা না হয় এবং আমরা চেষ্টা করব যে চ্যাপ্টারটাকে একদম পুরাটা আয়ত্ত করতে। তো সবাই ফাইনাল টাইম জানাও আমরা কি পড়ালেখা শুরু করার জন্য রেডি কিনা। যদি আমরা পড়ালেখা শুরু করার জন্য রেডি হই তাহলে কিন্তু আমরা এক্ষুনি চ্যাপ্টারটা শুরু করে দিব। আমরা একদম পার্ট বাই পার্ট আমাদের বইয়ে যা যা আছে সবগুলো জিনিসই পড়বো, ঠিক আছে? তো আমাকে একটু জানাও তোমরা। আচ্ছা, এবার আশা করি কারো সাউন্ডে প্রবলেম নাই। এবার যদি তোমার কি বলে এটাকে, সাউন্ডে কোনো প্রবলেম থাকে একটু আরেকবার রিজয়েন দাও, তাইলে তোমার হয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার কথা না। একজন জিজ্ঞেস করছো ভাইয়া আমার এই চ্যাপ্টারে আগে আপনার ক্লাস করা আছে, নোট কি নতুন করে করা লাগবে? কোনো দরকার নাই, তুমি ক্লাসটা চুপচাপ দেখতে থাকো আমার সাথে। তোমরা তো এখন ওভাবে রেগুলার একদম প্রতিদিন 5-6 ঘন্টা করে পড়তেছো না, তাই না? জাস্ট ক্লাসটা একটু দেখতে থাকো যে ভাইয়া কি পড়েছি, পারি না কি পারি না, ঠিক আছে? পাশে রেখে দেখতে থাকো, তুমি রেস্ট দিতে থাকো, কোনো সমস্যা নেই। কিন্তু কারো যদি নোট না করা থাকে তাকে আমি সাজেস্ট করবো একবার একটু
নোটটা করে ফেলতে তোমার এইচএসসির জন্য একটা ভালো প্রিপারেশন হবে। আসো তাইলে প্রথমেই একদম প্রথমে আমাদের ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ ভাই ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জ, ভেরি ইজি কনসেপ্ট। ফিজিক্যাল চেঞ্জ কি? যেটার ভৌত পরিবর্তন হয়, কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। অর্থাৎ সেটাকে যদি আমি কেমিস্ট্রির ভাষায় বলি বা সায়েন্সের ভাষায় বলি, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ শুধু ফিজিক্যাল স্টেটটার চেঞ্জ হয়। আর রাসায়নিক পরিবর্তন কোনটা? সেটা হলো যে দুইটা বা ততোধিক, মানে দুইয়ের থেকেও বেশি পদার্থ মিলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট, সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট যদি নতুন পদার্থে পরিণত হয়, তাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি বা কেমিক্যাল চেঞ্জ বলি। আচ্ছা, এখন তোমার চিন্তা করো, তোমার বরফ গলে পানি হয়ে যাচ্ছে, তুমি একটা কাগজকে কেটে কেটে টুকরা করে ছোট ছোট কাগজে পরিণত করতেছো, তোমার চুল কাটার পর নিচে তোমার চুলের ছোট ছোট টুকরা পড়ে আছে, এগুলা কি? এটা হলো ভৌত পরিবর্তন, যে আগের অবস্থায় নাই, জাস্ট আগের অবস্থায় নাই, এটাই কিন্তু এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ অবশ্যই আগের মতো নাই, কিন্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে না। আর এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে কিন্তু তোমার রাসায়নিক বিক্রিয়া, এনি কাইন্ড অফ রাসায়নিক বিক্রিয়া, সেটা হতে পারে তোমার হাইড্রোকার্বনের দহন, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, এই সবগুলাই কি তোমার রাসায়নিক বিক্রিয়া। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, এইটা একটা বাইবেল ফর এমসিকিউ, এইটা এমসিকিউতে আসতেই থাকে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। এবং আমরা সবাই জানি যে মিথেনের সংকেত হলো CH4। আচ্ছা, এরপর এরপর আমাদের প্রথম যে টপিকটা আসে সেটা হলো একটা বিক্রিয়া একমুখী হবে না দ্বিমুখী হবে, এটার উপর ভিত্তি করে আমাদের বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা কি? আমার একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। এখন ভাইয়া একমুখী বিক্রিয়াটা কি একটু বোঝার চেষ্টা করো তোমরা। একমুখী বিক্রিয়া মানে কি? যে দেখো আমরা জানি যে যে কোনো বিক্রিয়া মানেই হলো তোমার বিক্রিয়ক থাকবে বাম পাশে, বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে। বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হইতে গেলে তোমার বিক্রিয়ক থেকে যদি শুধুই উৎপাদ উৎপন্ন হয় এবং বিক্রিয়াটা ওখানেই শেষ হয়ে যায়, দ্যাট ইজ একমুখী বিক্রিয়া বা ইররিভার্সিবল রিঅ্যাকশন, যেটাকে আমরা রিভার্স করতে পারবো না, দ্যাটস ওয়াই ইটস কল্ড ইররিভার্সিবল। আর রিভার্সিবল কোনটা? রিভার্সিবল হলো যে বিক্রিয়ায় বিক্রিয়কও উৎপাদ হতে পারে, উৎপাদও বিক্রিয়ক হতে পারে, এটাকে আমরা উভমুখী বিক্রিয়া বলি। মেইন কথাটা কি আমার বোঝা গেছে? একটু রেসপন্স করি তো সবাই। মেইন কথাটা যেটা বলতেছি সেটা কি বোঝা গেছে ভাইয়া? বলো তো, বলো মেইন কথাটা কি আমার বোঝা গেছে? একটু বলো তো। ওকে, এইবার তাহলে যদি আমার একমুখী আর উভমুখী বিক্রিয়া এটা হয়ে থাকে, তাহলে এখন মূল পার্থক্য। একমুখী বিক্রিয়াতে খেয়াল করো, ধরো এখানে আমি ক্যালসিয়াম কার্বনেটকে, আমরা সবাই জানি যে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে হিট দেই তাইলে আমার ক্যালসিয়াম অক্সাইড হয় আর কার্বন ডাই অক্সাইড হয়। এখন এইখানেও কিন্তু তাই হচ্ছে, কিন্তু এই সেম বিক্রিয়াটা যদি তুমি খোলা পাত্রে করো, এই যে গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড আছে না, ও উড়ে যাবে। কিন্তু তুমি যদি এই বিক্রিয়াটা একটা বদ্ধ পাত্রে করো, একটা আটকানো স্পেসে করো যেখান থেকে গ্যাস বের হতে পারবে না, তখন এই যে যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইলো, এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড পুনরায় ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে। তাই এই বিক্রিয়াটাই খোলা পাত্রে করলে একমুখী, বদ্ধ পাত্রে করলে উভমুখী। ঠিক যেমন হাইড্রোজেন আর আয়োডিন গ্যাস মিলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে, এটাই আমার একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়ার উদাহরণ। উভমুখী বিক্রিয়ার তোমাদের বইয়ে দেখবে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা তোমার পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসে। আছে যে তোমার ইথানল আর ইথানোয়িক অ্যাসিড মিলে তোমার ইথাইল ইথানয়েড ইথার তৈরি করে। ঠিক আছে, ইথাইল ইথানয়েড ইথার তৈরি করে। সো এবার আমাকে একটু বলো তো, তোমাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো তো, একটু বলে ফেলো তো, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে নাকি? বলো। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করো, যে তোমার খুব ভালো কথা বুঝলাম যে তোমরা এই পর্যন্ত বুঝছো, আরেকবার শুনতে যাচ্ছ তো। আরেকবার কি? যে একমুখী বিক্রিয়া হলো যেটা তোমার বিক্রিয়ক থেকে শুধু উৎপাদ হবে, আর উভমুখী হলো তোমার বিক্রিয়ক থেকেও উৎপাদ হবে, উৎপাদ থেকেও বিক্রিয়ক হবে, অর্থাৎ একটা সামগ্রিক প্রসেস চলতে থাকবে। আচ্ছা, তাহলে এখন এই ক্ষেত্রে আমার এই যে যে ইথানল আর ইথানোয়িক অ্যাসিড যখনই এরকম বিক্রিয়া থাকবে, একটা জিনিস একটু বুঝি, একটার থেকে তোমার কি বলতো OH বেরোয় আসবে, আর অ্যাসিডটা থেকে আমরা জানি অ্যাসিড এইচ দেয়, এই OH আর এইচ মিলেই কিন্তু তোমার পানি উৎপন্ন করবে, আর বাকিটা বের হয়ে যাবে। আর এটা তোমার
এস স্টার হবে, কারণ আমরা জানি এস স্টারের জন্য আমার এটা হলো আমার এস স্টারের কার্যকরী মূলক, ঠিক আছে, এস স্টারের কার্যকরী মূলক। তো এটাকে আমরা এস স্টার বলতে পারতেছি, খুব ভালো কথা। এইবার আমাদের নামের থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা, যে এখানে মূলত কি হচ্ছে, যে ইথানল আর ইথানোয়িক অ্যাসিড যদি HCl এর উপস্থিতিতে বিক্রিয়া করে, তারা একটা উভমুখী বিক্রিয়া সম্পন্ন করে এবং ইথাইল ইথানয়েড এস্টার আর পানি উৎপন্ন করে। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার ভাইয়া? বলো তো, ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত যদি তোমরা ক্লিয়ার হও, এবার আমরা চলে আসি যে তাপের উৎপাদনের ভিত্তিতে আমার বিক্রিয়া কয় রকমের। তাপের উৎপাদনের ভিত্তিতে আমার বিক্রিয়া টোটাল দুই রকমের। তাইলে দুই রকমের কিভাবে তুমি চিন্তা করো, কিছু বিক্রিয়ায় তোমার বাইরে থেকে হিট দেয়া লাগে, কিছু বিক্রিয়ায় অটোমেটিক হিট উৎপন্ন হয়। একটু চিন্তা করো তো, অটোমেটিক হিট উৎপন্ন হয় মানে কি, যে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, দ্যাটস ওয়াই তাপ উৎপাদী, একসাথে তাপোৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর তাপ হারি কি, এন্ডোথার্মিক, বা যেটাতে তোমার বাইরে থেকে তাপ লাগে। এটাকে আমি কি বলতেছি, তাপ হারি বিক্রিয়া বলতেছি। ভেরি গুড। এবার আমার তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ হারি বিক্রিয়ার একটা বেসিক পার্থক্য আছে, যেটা দিয়ে মেইনলি আমরা চিনতে পারি। এই ছবিটা দিয়েও তাই বোঝানো হচ্ছে যে তাপ উৎপাদী বিক্রিয়ায় হিটটা উৎপন্ন হচ্ছে, আর তাপ হারি বিক্রিয়ায় হিটটা বাইরে থেকে লাগতেছে, বাইরে থেকে তাপ লাগতেছে। তুমি আমাকে একটা জিনিস বলো, বিক্রিয়কের শক্তি, বিক্রিয়কের শক্তি যদি উৎপাদের থেকে বেশি হয়, বাইরে থেকে কি তাপ লাগবে? বলতো, বিক্রিয়কের শক্তি যদি উৎপাদের থেকে আগে থেকেই বেশি হয়, ওর কি উৎপাদ উৎপন্ন করতে এক্সট্রা কোনো শক্তি লাগবে? বলে দাও তো। সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো প্লিজ, সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি ইউটিউবে যখনই লাইভে আমরা যাই, তখন দেখি ক্লাসে অনেক মানুষ অনেক কথা বলতেছো, লাভ নাই কিন্তু, দিন শেষে কিন্তু তোমার এই ক্লাসের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হচ্ছে, ঠিক আছে? বলো। আচ্ছা, যারা যারা নো বলছো তারা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছো যে বিক্রিয়কের যদি অলরেডি শক্তি বেশি থাকে, ও কখনো উৎপাদ থেকে শক্তি ধার চাবে না, রাইট? ও কখনো যেহেতু উৎপাদ থেকে শক্তি ধার চাবে না, তার মানে ওর বাইরে থেকে তাপ লাগবে না। ও উৎপাদকে উৎপন্ন করার পর, দেখো নিজের শক্তি বেশি, উৎপাদকে উৎপন্ন করার পর ওর আরো এক্সট্রা শক্তি বের হবে, এক্সট্রা শক্তিটা বের হয়ে যাবে। এই জন্য আমরা জানি শক্তির সংরক্ষণশীলতা নীতিতে যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। দ্যাটস ওয়াই শক্তি কি হবে, এখানে বিক্রিয়কের যে এক্সট্রা শক্তিটা আছে সেটা তাপ শক্তি আকারে বের হয়ে যাবে, অর্থাৎ তাপ উৎপন্ন হবে, যেটাকে আমরা বলতেছি তাপ উৎপাদী বিক্রিয়া। আশা করি তোমাদেরকে আমি এইটা বুঝাইতে পারছি। আর যেই ক্ষেত্রে তোমার বিক্রিয়কের শক্তি কি উৎপাদের শক্তির থেকে কম হবে, সেই ক্ষেত্রে অবশ্যই বিক্রিয়ককে উৎপাদ উৎপন্ন করার জন্য বাইরে থেকে শক্তি লাগবে। কি শক্তি লাগে এই ক্ষেত্রে? তাপ শক্তি লাগে। এই বাইরে থেকে তাপ শক্তি লাগার কারণে বিক্রিয়ক সেই এক্সট্রা তাপটা নিয়ে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন করতেছে। এই পর্যন্ত বুঝা গেছে? তাইলে আমি এরপর ডেল এইচে যাবো। এই পর্যন্ত বুঝা গেছে? বলো তো একটু, এই পর্যন্ত বুঝা গেছে নাকি? ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এবার যদি এটা ক্লিয়ার হয়, এবার আছে আমরা ডেল এইচ। ডেল এইচটা কি আমাদের আগে এটা চেনা উচিত। তাইলে ডেল এইচ, এই জিনিসটা, ডেল এইচ হলো, ডেল মানে আমি তুমি সবাই জানি যে পরিবর্তন। তাইলে ডেল এইচটা হলো বিক্রিয়া শক্তির পরিবর্তন। এবার ভাইয়া তুমি ফিজিক্সের একটা কনসেপ্টে যাও, যেখানেই তুমি ডেল এইচ করো, তুমি কোনো শক্তির পরিবর্তন করো, তুমি অলওয়েজ কি করো বলতো, যে শক্তি তোমার কি, যে তুমি ফাইনাল থেকে ইনিশিয়ালকে বিয়োগ দাও, যে লাস্টে যে শক্তি আছে আর ফার্স্টে যে শক্তি ছিল, দুইটাকে মাইনাস করে আমরা শক্তির পার্থক্য পাই। লাস্টে যে ভেলোসিটি ছিল, ফার্স্টে যে ভেলোসিটি ছিল, দুইটাকে বিয়োগ করে আমরা পাই ভেলোসিটির ডিফারেন্স বা বেগের পার্থক্য। সেম ভাবে আমার যেহেতু বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে, আমি উৎপাদের শক্তি থেকে বিক্রিয়কের শক্তিকে মাইনাস করলে ডেল এইচ পাবো। আমার ডেল এইচ এর ফর্মুলা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ডেল এইচ এখানে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, এখানে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। আচ্ছা, এখন তুমি চিন্তা করো,
তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অলরেডি বিক্রিয়কের শক্তি বেশি, তার মানে একটা কম ভ্যালু থেকে একটা বেশি ভ্যালু বিয়োগ দেওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই ডেল এইচটা হলো মাইনাস। আর তাপ ভারী বিক্রিয়ার ক্ষেত্রে সেম সূত্র, কিন্তু উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, কিন্তু এই ক্ষেত্রে আমার উৎপাদের শক্তি কি আগে থেকেই বেশি, এই কারণে বিক্রিয়কের এক্সট্রা শক্তি লাগে, তাপ দেয়া লাগে, বড় একটা ভ্যালু থেকে ছোট একটা ভ্যালু মাইনাস করতেছি, দ্যাটস ওয়াই ডেল এইচ এর ভ্যালুটা ধনাত্মক হয়। সো এই বিক্রিয়া চিনার সবচেয়ে 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 কার্যকরী উপায় কি জানো? সবচেয়ে কার্যকরী উপায় হইলো তাপ হানি বিক্রিয়া মানে হলো ডেল এইচটা পজিটিভ, আর তাপ উৎপাদী মানে হলো ডেল এইচটা নেগেটিভ। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? ভাইয়াকে একটু বলো তো, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, একটু ভাইয়াকে বলো পর্যন্ত তোমরা বুঝতে পারছো না? ক্লিয়ার এই পর্যন্ত সবাই? বলে দাও তো ভাইয়াকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার নাকি? না ক্লিয়ার হওয়ার কিন্তু কিছু নাই, সিম্পল। যে তোমার ডেল এইচ, বলো তো ডেল এইচটা তাহলে কি বলো? ডেল এইচটা হলো তোমার তাহলে বিক্রিয়া শক্তির পরিবর্তনকে বোঝাচ্ছে। আচ্ছা, তাইলে এখন এক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পলের দিকে যাই, আমাদের এই বিক্রিয়ার জন্য, এই বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য সব থেকে কমন এক্সাম্পলটা জানো কি? সব থেকে কমন এক্সাম্পলটা হলো এবার বস প্রণালী, যেটা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে তোমার অ্যামোনিয়া তৈরি করতেছে। এখানে তোমার ডেল এইচ এর ভ্যালুটা কত জানো? -92 কিলো জুল পার মোল, অর্থাৎ প্রতি মোল অ্যামোনিয়া তৈরি হইতে 92 কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে। আর এইখানে তোমার এই তাপ হানি বিক্রিয়ার একটা কমন এক্সাম্পল হলো N2 প্লাস O2 2NO। এখানে ডেল এইচ এর ভ্যালু হলো প্লাস 180, প্লাসটা না লিখলেও চলে, কিলো জুল। আর ডেল এইচ এর ভ্যালুটা আমি নিচে লিখে দিই, ডেল এইচ এর ভ্যালুটা আমি নিচে লিখে দিই, 180 কিলো জুল পার মোল। বুঝা কি গেছে বলো তো? সিম্পল দুইটা উদাহরণ লিখাই দিলাম, আর কিছু কিন্তু না, ঠিক আছে? তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হানি বিক্রিয়া। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু বুঝো ভাইয়া, তুমি এখন বলতে পারো ভাইয়া এটা তো উভমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটা তো উভমুখী বিক্রিয়া, তাহলে এখানে কে পজিটিভ কে নেগেটিভ? দেখো, যখন আমি বলতেছি নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে এবং এখানে ডেল এইচ এর ভ্যালু -92, এটার মানে হলো উভমুখী বিক্রিয়ার শুরু, যেটা সম্মুখমুখী বিক্রিয়া, যেটা যেটা সামনের দিকে যাচ্ছে, সম্মুখমুখী বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, এই জন্য ডেল এইচ এর ভ্যালু 92 কিলো জুল পার মোল মাইনাস। আর যদি তোমার উল্টা দিকে যাইতো, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন হইতো, সেই বিক্রিয়াটা হইতো তোমার তাপ হানি বিক্রিয়া এবং সেটা ডেল এইচটা পজিটিভ হইতো। সেম গোজ ফর দিস, নাইট্রোজেন আর অক্সিজেন মিলে যে নাইট্রোজেন অক্সাইড তৈরি করতেছে, এক্ষেত্রে তোমার ডেল এইচ এর ভ্যালু 180 কিলো জুল পার মোল, হুইচ ইজ এ পজিটিভ ভ্যালু। তার মানে সম্মুখমুখীটা তাপ হানি বিক্রিয়া, তুমি যদি সম্মুখমুখী থেকে উল্টা দিকে আসো, অর্থাৎ নাইট্রোজেন অক্সাইডটা ভেঙে যদি তোমার নাইট্রোজেন আর অক্সিজেন হয়, তখন তোমার ডেল এইচ এর ভ্যালু হবে -180 কিলো জুল পার মোল। সম্মুখমুখী আর পশ্চাৎমুখীর ব্যাপারটা বুঝতে পারছি, এটা আমাদের আবার লা চাতেলিয়ার নীতি যখন পড়বো এই ক্লাসে তখন কাজে লাগবে। সম্মুখমুখী আর পশ্চাৎমুখীর ব্যাপারটা আমরা বুঝতে পারছি। তো সম্মুখমুখী আর পশ্চাৎমুখীর ব্যাপারটা যদি আমরা ভালো মতো বুঝে থাকি, তাহলে আমাদের বলতো কি লাগবে? এরপর আমাদের যে জিনিসটা লাগে সেটা হলো আমাদের তাপ উৎপাদী আর তাপ হারি শেষ। এইবার আমরা নেক্সট যে কনসেপ্টে আসবো সেটা হলো আমাদের একটা বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হবে নাকি, ইলেকট্রন আদান প্রদান হবে নাকি এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, রিডক্স বিক্রিয়া, নন রিডক্স বিক্রিয়া। সো রিডক্স বিক্রিয়াটা কি? দেখো নামের মধ্যেই আছে, রেডটা আসছে এই কি রিডাকশন থেকে, যেটা বিজারণ, আর অক্সটা আসছে তোমার অক্সিডেশন থেকে, যেটা জারণ। আচ্ছা, এখন তোমার এই জিনিসটা শর্টকাট আকারে মনে রাখবা, এটা হয়তো তোমরা অলরেডি পারো, যারা এসএসসি দিয়ে আসছো এটা না পারার কোনো রিজন নেই। জারণের দান, বিজারণে গ্রহণ, কি
ইলেকট্রন, জারণে ইলেকট্রন দান, বিজারণে ইলেকট্রন গ্রহণ। আবার যে জারণ করে তাকে বলা হয় বিজারক, যে বিজারণ করে তাকে বলা হয় জারক। এই পুরো জিনিসটা আমি একটা কনসেপ্ট দিয়ে বুঝাবো। এই সেম বিক্রিয়াটাই আমি তোমার একটা পেজে আলাদা করে লিখে নিচ্ছি, ঠিক আছে? আমি এটা দিয়ে তোমাদের পুরাটুকু বুঝাবো। আচ্ছা, তোমরা জারণ সংখ্যা অলরেডি যদি পড়ে থাকো, তোমরা একটা জিনিস জানো, যাদের কি পরিবর্তনশীল জারণ অবস্থা আছে বা যাদের একাধিক জারণ সংখ্যা আছে তাদের ক্ষেত্রে আস আর ইক ব্যবহার হয়। এটার ক্ষেত্রে কি Fe3+ না, এটা হলো ফেরিক ক্লোরাইড, আর এটা হলো Fe2+, তাই এটা ফেরাস ক্লোরাইড। এটা কি স্টেনামের +2, তাই স্টেনাস ক্লোরাইড। এটা হলো স্ট্যানিক ক্লোরাইড। নামগুলো একটু মাথায় রাখি, ঠিক আছে? নামগুলো একটু মাথায় রাখি। এবার আসো আমরা জারণ সংখ্যা বের করে ফেলি। আমাদের তো জারণ সংখ্যা মোটামুটি জানি, তাও আমরা জারণ সংখ্যাটা প্র্যাকটিস করব। তো এটার ক্ষেত্রে Fe হলো +3, Cl নিয়ে আমাদের কোনো কাজ নেই। ক্লোরিন এখানেও -1, এখানেও -1, এখানেও -1, এখানেও -1, Sn এখানে +2, এখানে Sn আমরা দেখতে পাচ্ছি +4, এখানে আমরা Fe দেখতে পাচ্ছি +2। খুব ভালো কথা। এইবার আমাদের যেটা করা লাগবে সেটা হলো আমরা এবার এটাকে চিহ্নিত করব। Snটা এরকম করে এদিকে নিলাম, আর Fe একটা উপরে একটা নিচে নিলেই হয়, কোনো সমস্যা নেই। ভালো কথা। এবার খেয়াল করো, তোমার এই যে যে Sn এর ক্ষেত্রে 2+ ছিল, রাইট? আমরা একটু লিখে ফেলি। Sn এর ক্ষেত্রে 2+ ছিল, হয়ে গেছে Sn4+। তাহলে আমি কি বলতে পারি না Sn2+ দুইটা ইলেকট্রন দান করছে? হয় আমি এদিক থেকে দান করছে লিখতে পারি, বা এদিকে আমি +2 দিয়ে লিখতে পারি, রাইট? আমি এদিকে -2 ইলেকট্রন লিখতে পারি, অথবা এদিকে +2 ইলেকট্রন লিখতে পারি, হুইচ ইজ জারণ। ঠিক আছে, খুবই ভালো কথা। আচ্ছা, তাইলে আমরা এখানে লিখে দিই জারণ বা অক্সিডেশন। এবার তাইলে এদিকে দেখো তো, Fe3+ কিছু একটা গ্রহণ করে আমরা দেখতে পাচ্ছি Fe2+ হয়ে গেছে, কারণ তার প্লাস কমে গেছে, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। ভেরি গুড, এটাতেও আমাদের কোনো সমস্যা নাই আপাতত। আমরা এখানেও বলতে পারতেছি বিজারণ। কিন্তু ভাইয়া আমরা তো জানি জারণ বিজারণ একসাথে ঘটে। জারণে যে কয়টা ইলেকট্রন ছাড়ে, বিজারণে সে কয়টা ইলেকট্রনই গ্রহণ করে। তাইলে জারণে এখানে যদি দুইটা ইলেকট্রন ছাড়ে, বিজারণে কি দুইটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে না? এখন দেখো, একটা Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে একটা Fe2+ হয়, তাহলে দুইটা Fe3+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা Fe2+ হবে। তাহলে এভাবে তোমার পুরো বিক্রিয়ার সমতাও হয়ে যাচ্ছে, তোমার জারণ বিজারণও মিলে যাচ্ছে। এবার এইবার যে করলো তোমার জারণ, তাকে আমরা কি বলবো? আমরা বলবো বিজারক। আর যে করছে তোমার বিজারণ, তাকে আমরা বলবো হলো জারক। ঠিক আছে, জাস্ট এটাই। এই হলো তোমার জারণ বিজারণের টোটাল কনসেপ্ট। এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। এই একটা যদি পারো, মোটামুটি দুনিয়ার সবগুলো তুমি মিলাই দিয়ে আসতে পারবে। আমি তোমাকে লিখে দিতে পারি। বলো এটা বুঝা গেছে নাকি? বলো ভাইয়া, এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? বলো, তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা এটা বুঝলাম। এখানে এই ব্যাখ্যাই দেয়া আছে। এখানে আমাদের এখানে মনে হয় জারণ বিজারণ উল্টা দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো বিসারণ হবে, আর এটা চারণ হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো। এবার জারণ সংখ্যার নিয়ম দেখো, মোটামুটি তোমরা সবাই জানো। আমি কয়েকটা জারণ সংখ্যা প্র্যাকটিস করাবো, তার আগে একটু বুঝো। দেখো, ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক। ভাইয়া, জারণ সংখ্যা ধনাত্মক মানে কি? জারণ সংখ্যা ধনাত্মক মানে সে ইলেকট্রন দান করে দিতেছে। ধাতু মানে কি? পর্যায় সারণীর বাম দিকে থাকে, পর্যায় সারণীর যত বাম দিকে থাকবে তত সে ইলেকট্রন দান করে দিতে চাবে, রাইট? তার মানে কি? সে প্লাস চার্জের কিছু হয়ে যাবে। এই জন্য ধাতুর জারণ সংখ্যা ধনাত্মক। আর অধাতু পর্যায় সারণীর ডানে থাকে, সে ইলেকট্রন গ্রহণ করতে চায়, দ্যাটস ওয়াই তোমার ঋণাত্মক হয়। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝাইতে পারছি। দেখো, NaCl একটা পারফেক্ট উদাহরণ। এভাবে NaCl এর মতো তোমার অনেক উদাহরণ হতে পারে। MgCl2 হতে পারে, সোডিয়াম ফ্লোরাইড হতে পারে, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড হতে পারে, অভাব নাই। ঠিক আছে,
এবার তোমার নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য হয়। মানে মানে হলো এনি কম্পাউন্ড, এনি অ্যাটম, এনি মলিকিউল, যে কোনো পরমাণু, যে কোনো আয়ন, যে কোনো যৌগ যদি তোমার স্টেবল অবস্থায় থাকে, অবশ্যই টোটাল চার্জটা শূন্য হবে না। দেখো আমি বলতেছি সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম +1 আর ক্লোরিন -1, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাজ এ হোল সোডিয়াম ক্লোরাইডের জারণ সংখ্যা কত? শূন্য না? সোডিয়াম ক্লোরাইড তো স্থায়ী, রাইট? সো যারা নিরপেক্ষ অবস্থায় আছে বা মুক্ত অবস্থায় আছে বা একটা যৌগ অবস্থায় আছে, যেখানে যৌগের কথা বলা আছে নিরপেক্ষ যৌগে, তাদের মোট জারণ সংখ্যা শূন্য হয়। আর যারা নিরপেক্ষ অবস্থায় থাকে তাদের এমনি জারণ সংখ্যা Fe, H2, এখানে শুধু সোডিয়াম হইতে পারে, শুধু ফ্লোরিন হইতে পারে, শুধু ক্লোরিন মানে ক্লোরিন গ্যাস হইতে পারে, ক্লোরিন গ্যাস হইতে পারে, এরকম এরকম করে অনেক কিছু হইতে পারে, যেগুলোর সবগুলোর জারণ সংখ্যা শূন্য, কারণ এরা নিরপেক্ষ বা মুক্ত অবস্থায় আছে। আর তোমার নিরপেক্ষ যৌগে মোট জারণ সংখ্যা শূন্য হয়ে, যেটা বললাম যে NaCl এ অ্যাজ এ হোল এটা শূন্য, কিন্তু সোডিয়াম +1 ক্লোরিন -1, যে কারণে এইখানে আমরা বললাম যে FeCl3 তে একটা Fe তিনটা প্লাস, কারণ +3, আর তিনটা ক্লোরিন একটা একটা করে -3Cl-, দ্যাটস ওয়াই FeCl3 একটা স্থায়ী যৌগ। এখনই তোমাদের আমি বুঝাতে পারতেছি। এইবার খেয়াল করো যে আধান বিশিষ্ট আয়ন, আমরা যেগুলোকে যৌগমূলক নামে চিনি, রাইট? যৌগমূলক নামে চিনি, ওদের মাথার উপরে যে চার্জটা থাকে সেটাই ওদের জারণ সংখ্যা। প্লাস থাকলে +1, +2 থাকলে +2, 2 মাইনাস থাকলে -2, এইভাবে। ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা কেন ভাই বলতো? ক্ষার ধাতু সমূহ মানে হলো গ্রুপ 1। গ্রুপ 1 মানে কি? ও ইলেকট্রন ছেড়ে দিচ্ছে একটা করে ইলেকট্রন ছেড়ে দিল, জারণ সংখ্যা কত হবে? +1। পটাশিয়াম ক্লোরাইডে পটাশিয়াম, পটাশিয়াম কার্বনেটে পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম, ঠিক আছে? সেম ভাবে ভাই মৃৎক্ষার ধাতুর কাহিনী কি? মৃৎক্ষার ধাতু গ্রুপ 2 ভাইয়া, ও লাস্ট ছেলে দুইটা আছে, ইজিলি দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে জারণ সংখ্যা +2 হয়ে যাবে। ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম সালফেট, +2 +2, ঠিক আছে? ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা মাইনাস হয়। ভাইয়া ধাতব হ্যালাইড মানে কি? ধাতব হ্যালাইড মানে হলো গ্রুপ 1 2 প্লাস হ্যালোজেন, অর্থাৎ গ্রুপ 1 2 এর কেউ আছে, তার সাথে হ্যালোজেন থাকলে ওই হ্যালোজেনের জারণ সংখ্যা -1 হয়। কারণ তুমি ভাই চিন্তা করো তো, হ্যালোজেন কি বলো তো? হ্যালোজেন মানে গ্রুপ 17, ও একটা ইলেকট্রন পাইলে সন্তুষ্ট, একটা এক্সট্রা ইলেকট্রন পাচ্ছে, তার মানে নিজে মাইনাস হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ওর জারণ সংখ্যা -1। MgCl2 ক্যাম্পলয়েড, দেখো ক্লোরিনের জারণ সংখ্যা -1, ভেরি ইজি। এবার অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়, এটা হাইড্রোজেনের গ্রুপ 1 এর জন্য বৈশিষ্ট্য। কিন্তু ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস হয়, এক্সেপশন। এই স্লাইডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ এই স্লাইডে আমরা যা যা পড়বো সবই আমার এক্সেপশন, এই এক্সেপশন গুলো খুব ইম্পর্টেন্ট। এই যে আমি LiAlH4 লিখছি, এটার নামটা কি জানো? এটার নামটা অনেকেই মনে রাখতে পারে না বা জানে না। এটার নামটা হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় তোমার -1। খুব ভালো কথা। এবার অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই, কারণ অক্সিজেনের পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ও ভেরি ইজিলি ওর জারণ সংখ্যা কত? -2, কারণ দুইটা ইলেকট্রন পাইলে সন্তুষ্ট, ওর জারণ সংখ্যা -2। কিন্তু পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 হয়, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -½ হয়। এখন ভাইয়া মাথায় কোশ্চেন আসতে পারে, ভাই আমি ধাতব হাইড্রাইড মনে রাখবো কেমনে, আমি সুপার অক্সাইড মনে রাখবো কেমনে, পার অক্সাইড মনে রাখবো কেমনে? বড় হইলে তুমি এগুলো আরো ডিটেলসে জানতে পারবা, কিন্তু তোমার বইয়ে যে কয়টা আছে এই কয়টার বাইরে তোমার কলেজ এডমিশনে একটাও লাগবে না এর বাইরে, ঠিক আছে? তুমি মনে রাখবা কি? পটাশিয়াম পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, সোডিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। হিসাব করে দেখবা এখানে অক্সিজেন -1, এখানে অক্সিজেন -½ আসছে, ঠিক আছে? আমরা পরবর্তী টপিকে যাওয়ার আগে আমি কয়েকটা ইম্পর্টেন্ট জারণ সংখ্যা তোমাদের প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তোমরা জারণ সংখ্যা সবাই জানো, আমি তোমাদের কয়েকটা জারণ সংখ্যা প্র্যাকটিস করাবো। এই জারণ সংখ্যাগুলো প্র্যাকটিস করলে তোমাদের এই রিলেটেড আর কোনো প্রবলেম আশা করি আমি থাকবে না, ঠিক আছে? আসলে আমরা কয়েকটা জারণ সংখ্যা প্র্যাকটিস করি যেগুলো পরীক্ষায় বেশি আছে, হ্যাঁ? আমি কিন্তু এটা ধরে ধরেই করাবো। H2SO4 যেটা সবচেয়ে আছে, এখানে সালফারের জারণ সংখ্যাটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে? তো আমরা সালফারের জারণ সংখ্যাটা ধরে নিব ভাই x, হ্যাঁ? তাহলে হাইড্রোজেনের থাকে +1 * 2, সালফারের থাকে x, আর অক্সিজেন চারটা অক্সিজেনের থাকে 4 * -2।
একটু এই লাইনটা আরেকবার বুঝি। হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেনের জারণ সংখ্যা হইতে পারে +1 আছে আমার দুইটা, তাহলে +1 × 2। সালফারেরটা আমি জানি না, তাই সালফারেরটা আমি ধরে নিছি x। অক্সিজেন আছে চারটা, আমি জানি অক্সিজেন -2, 4 × -2 = 0। পুরাটা হিসাব করলে আমার x চলে আসে +6, which is সালফারের জারণ সংখ্যা এখানে। একদম সিম্পল কথা, একদম সিম্পল কথা, ঠিক আছে? এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না, একদম নরমালি করার চেষ্টা করবা, তোমার দেখবা কোনো ঝামেলাই হচ্ছে না। আচ্ছা, এরপর কোনটা করানো যায়? এরপর ধরো তোমার করানো যায়, এগুলো পরীক্ষায় আসলে বেশি আসে, একটু চিন্তা করে ওগুলাই দিচ্ছি। K2 Cr2O7, এখানে কোনটা? তোমার ক্রোমিয়ামেরটা বের করা লাগবে, ঠিক আছে? তুমি ধরো ক্রোমিয়ামেরটা বের করতে দিছে। আমরা জানি পটাশিয়াম গ্রুপ 1 এ, তাই পটাশিয়াম +1 × 2। ক্রোমিয়ামেরটা দুইটা আমরা জানি না, +2x। অক্সিজেনেরটা জানি, 7টা অক্সিজেন আছে, প্রতিটার -2 = 0। এখান থেকে আমার 2x আসে +12, এখান থেকে আমার x আসে প্লাস। সিম্পল এইভাবে আমার জারণ সংখ্যাগুলো করে ফেলতে পারবো। বলো তো জারণ সংখ্যার ক্যালকুলেশন কি বুঝতেছি? জারণ সংখ্যার ক্যালকুলেশন কি বুঝতেছি? ভাইয়াকে একটু বলো, একটু জলদি করে বলে ফেলো, জারণ সংখ্যার ক্যালকুলেশন কি আমরা বুঝতেছি? বলে ফেলো, বলে ফেলো তো। বুঝতে পারছি এই পর্যন্ত? একটু বলো তো এই পর্যন্ত বুঝতে পারছি নাকি? পড়ালেখার কথায় থাকি, আমি পড়ালেখার কথা খুব কমই হইতে দেখতেছি তোমাদের ইউটিউবে। এভাবে আসলে ইউটিউবে লাইভটা নিয়েও আমাদের তেমন লাভ নেই, বুঝছো? তোমরা তো পড়ালেখার মধ্যে থাকতেছো না। আচ্ছা, পটাশিয়াম ডাইক্রোমেট আছে, সালফিউরিক অ্যাসিড হলো, আর কোনটা আমাদের বেশি আসে? ধরো পটাশিয়াম ডাইক্রোমেট গেল, আর আসলে মোটামুটি পরিচিত গুলার মধ্যে আছে। তুমি মোটামুটি পরিচিত গুলার মধ্যে আসলে আমার বিশ্বাস তুমি পারবা, ঠিক আছে? সো একটা করি, এইটা একটু ইউনিক, এটা একটু ইউনিক, HClO4। এটার ইউনিক জন্য আমি এটার নামটাও সাথে লিখে দিচ্ছি। এই টাইপের আসলে পরীক্ষায় ভরকাবা না, হ্যাঁ? পরীক্ষায় এগুলাই দিবে যেগুলোতে তুমি কনফিউজ হবা, নরমাল গুলা কিন্তু দিবে না নটরডেম হলি ক্রসের অ্যাডমিশন টেস্টে, এটা তুমি মাথায় রাখতে পারো। কঠিন দিবে না, কিন্তু যেটা কনফিউজ হবে ওইটা দিবে, 100% শিওর থাকো। HClO4 তো ভাই নরমাল কনফিডেন্সের সাথে করবা। হাইড্রোজেন তুমি জানো +1, ক্লোরিন জানো না, ক্লোরিন ধরছো হলো তুমি x। অক্সিজেন আছে চারটা, 4 × -2 = 0। এখন তুমি হিসাব করে দেখতে পাইলা কি x আসছে ভাই +7। তোমার তো মাথার উপর বাস পড়বে। ভাই ভাই আমি করলাম কি, আসলো কি? আমি জীবনে পড়ি নাই ক্লোরিন, যেটা গ্রুপ 17 এর, ওর জারণ সংখ্যা -1 ছাড়া কিছু হইতে পারে, আমি কখনো পড়ি নাই। আমি দেখতেছি ওর জারণ সংখ্যা +7, এটা কি পসিবল? হ্যাঁ, এইটাও পসিবল। ভর কারোর কিচ্ছু নেই, সিম্পল কথা মাথায় রাখো যে ক্লোরিনের জারণ সংখ্যা +7 পসিবল। তুমি জাস্ট পড়ো না এই জিনিসটা, তো এটা এর থেকে বেশি চিন্তা করার দরকার নেই। এভাবে মনে রাখবা, তাইলেই হবে, শেষ। উল্টাপাল্টা বেশি তোমার দিবে না। তুমি যখন বড় ক্লাসে উঠবা তখন দেখবা তোমার অনেক এক্সাম্পল চলে আসতেছে, যে একই যৌগের মধ্যে জারণ সংখ্যা 2 রকম, অনেক কিছু আসতেছে। বাট এইখানে তোমার লাগবে না, সিম্পল জিনিসপাতি পড়বা, সিম্পল জিনিস পড়ে যাবা, পেরে যাবা, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আসো এবার আমরা একটু আগে। তাইলে এবার আমাদের রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগটা কি বলতো? যে আমাদের মেইনলি রাসায়নিক বিক্রিয়া কি কি টাইপের হয়। আচ্ছা, সংযোজনটা আমি একটু পরে পড়াচ্ছি। ফার্স্টে আমি তোমাদের পড়াবো হলো বিয়োজন। ভাই বিয়োজন বিক্রিয়াটা কি বলো? বিয়োজন বিক্রিয়া হলো কোনো একটা কিছু ভেঙে, একটা পদার্থ ভেঙে একাধিক পদার্থ উৎপন্ন হচ্ছে, জাস্ট বিয়োজন বা ডিকম্পোজিশন। প্রতিস্থাপন বিক্রিয়া কি? ধরো এখানে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এই জিঙ্কটা কি করলো? হাইড্রোজেনটাকে লাথি মেরে বের করে দিয়ে নিজে জিঙ্ক সালফেট হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে ফেললো, জাস্ট একটা আরেকটাকে সাবস্টিটিউট করছে। আচ্ছা, এরপর দহন বিক্রিয়া বা কম্বাশন রিঅ্যাকশন। দহন বিক্রিয়াটা কি? দহন বিক্রিয়া হলো তোমার, যে ধরো কোনো হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন করতেছে, সাথে হিট উৎপন্ন হচ্ছে, এটাই, এর বাইরে কিচ্ছু না। জাস্ট এভাবে মনে রাখবা। আমি দহন বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়া নিয়ে কিছু কথা বলতে চাই, ঠিক আছে? তো আমরা একটু এই দুইটা নিয়ে একটু কথা বলি। তাহলে ফার্স্টে সংযোজন বিক্রিয়া, আর একটা জিনিস নিয়ে আমি একটু কথা বলবো, সংশ্লেষণ বা সিনথেসিস, ঠিক আছে? আমি সংযোজন যেমন এডিশন বিক্রিয়া নিয়ে কথা বলতেছি, আমি সংশ্লেষণ নিয়েও একটু কথা বলতে চাই। তাইলে ভাই সংযোজন বিক্রিয়ার কনসেপ্টটা কি ভাই? সংযোজন বিক্রিয়ার কনসেপ্ট হলো কোন মৌল বা যৌগ অন্য কোন মৌল
বা যৌগের সাথে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে। খুব ভালো কথা, কোনো সমস্যা নাই। এখন এইখানে চিন্তা করো, সংশ্লেষণ বিক্রিয়া বলতেছে কি যে শুধুমাত্র কোনো মৌল অপর মৌলের সাথে বিক্রিয়া করে যদি যৌগ তৈরি করে, এটাকে তোমার সংশ্লেষণ বা সিনথেসিস বিক্রিয়া বলা হবে। এটাকে তোমার সংশ্লেষণ বা সিনথেসিস বিক্রিয়া বলা হবে। এইটাই, এর বাইরে কিচ্ছু না। এবার আমরা দুইটা এক্সাম্পল দেখি, তাইলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভাই, এবার আমি যদি একটু এক্সাম্পলের দিকে যাই, ধরো আমি লিখলাম 2FeCl, আমি একবারে সমতা সহ লিখলাম আর কি, হচ্ছে 2FeCl। এরপর আমি একটু আগে যে রিঅ্যাকশনটা লিখলাম N2 + O2 আমার 2NO। ভেরি গুড। এরপরে আমি ধর আরেকটা লিখি, যে আমার ওই বিক্রিয়াটা লিখি একটু আগে যেটা লিখলাম, 2FeCl3 + SnCl2 Cl4 2Fe2। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো কথা। এখন ভাই তোমার এইখানে খেয়াল করো, এখানে কি যৌগ যৌগ প্লাস মৌল মিলে যৌগ তৈরি করছে, যেইটা তোমার কি বলতো, এই কি নাম এটার, যে সংযোজন বিক্রিয়া হওয়ার ক্রাইটেরিয়া পূরণ করে বাট সংশ্লেষণের করে না, তাইলে সংযোজন কিন্তু সংশ্লেষণ নয়। স্বাভাবিক, কারণ এটা সংযোজন বিক্রিয়া আমি বলতেই পারছি, বাট সংশ্লেষণ না, কারণ সংশ্লেষণে মৌল প্লাস মৌল, এখানে একটা যৌগ আছে। এবার দেখো, এখানে মৌল প্লাস মৌল মিলে যৌগ হচ্ছে, সংশ্লেষণ অবশ্যই। মৌল প্লাস মৌল মিলে যৌগ হচ্ছে, অবশ্যই সংশ্লেষণ। তাইলে এটা বোধ, এটা সংযোজন সংশ্লেষণ। আর এইটার ক্ষেত্রে খেয়াল করো, যৌগ প্লাস যৌগ, যৌগ প্লাস যৌগ মিলে যৌগ তৈরি করতেছে, তার মানে সেম, সংযোজন কিন্তু সংশ্লেষণ না। মানে এত ঘ্যান ঘ্যানের কি কারণ, এতগুলা ঘ্যান ঘ্যানের কারণ একটাই, যে তাইলে আমরা একটা জিনিস খুবই ভালো মতো দেখতে পারতেছি, যে সকল সংযোজন বিক্রিয়াই সংশ্লেষণ বিক্রিয়া, কিন্তু সকল সংশ্লেষণ বিক্রিয়া, সরি, সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া হলেও, এই লাইনটা একটু তোমরা নোট করে ফেলো। এ যদি নোট করে থাকো পড়ছো, তাহলে এখন করে ফেলো। সকল সংশ্লেষণই সংযোজন, কারণ সংশ্লেষণ মানে কি, মৌল প্লাস মৌল, যেটা সংযোজনের শর্তেও আছে। কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ নয়। বুঝতে কি পারছি? সংযোজন সংশ্লেষণের পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? বলতো, সংযোজন সংশ্লেষণের পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? বলে ফেলো তো। সংযোজন সংশ্লেষণ পুরোটা ক্লিয়ার। 3 নাম্বারটা বুঝো নাই? 3 নাম্বারটা দেখো, যৌগ আর যৌগ, যৌগ আর যৌগ মিলে নতুন যৌগ তৈরি করছে, একটা হোক একাধিক হোক কোনো সমস্যা নেই, কি সংশ্লেষণ তো হচ্ছে না, সংযোজন তো অবশ্যই হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছি? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, ওকে। যদি ক্লিয়ার হয়, এবার আমরা একটু দহন নিয়েও একটু কথা বলে ফেলি। দহন আবার ভাই, দহনের ব্যাপারে দুইটা জিনিস আমি পড়াবো। হলো তোমার সম্পূর্ণ দহন, এটা হলো তোমার অসম্পূর্ণ। দুইটার মধ্যে পার্থক্য কি?
দুইটাতেই তুমি প্লাস অক্সিজেন করবা অবশ্যই। সম্পূর্ণ দহনে তোমার কার্বন ডাই অক্সাইড আর পানি হবে, আর অসম্পূর্ণ দহনে তুমি কার্বন মনোক্সাইড আর পানি হবে। এই হলো দুইটার মধ্যে মেইন পার্থক্য। এই হলো দুইটার মধ্যে মেইন পার্থক্য, এখানে কার্বন ডাই অক্সাইড হবে, কার্বন মনোক্সাইড হবে। এখন আসো আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝি। ধরো আমরা C2H6 ওকে দিয়ে করতে চাচ্ছি, এখানেও ধরো আমরা C2H6 দিয়ে করতে চাচ্ছি, আমরা তাইলেই পার্থক্যটা বুঝতে পারি। এবার ভাই তোমার প্রথম কাজ হবে হইল যে তোমার মেইন হাইড্রোকার্বনে যে কয়টা কার্বন আছে তুমি এর সংখ্যাটা সেম রাখবা, একে 1 মোল রাখবা, একে চেঞ্জ করবা না। তাহলে এখানে দুইটা কার্বন হলে সমতা করার জন্য এখানে 2 বসায় দাও, এখানে 2 বসায় দাও। এবার অক্সিজেনের নাম্বারটা মিলাও আর হাইড্রোজেনের নাম্বারটা মিলাও। এইবার তুমি চিন্তা করো তোমার হাইড্রোজেন আছে কয়টা? 6টা। তাহলে এখানে তুমি 3 বসায় দাও। হাইড্রোজেন 6টা, কারণ কি আমি এটাকে চেঞ্জ করতে পারতেছি না, সো হাইড্রোজেন 6টা, তার মানে তোমার এখানেও 3 বসবে। খুব ভালো কথা। এখন প্রবলেম হলো অক্সিজেনের নাম্বারটা। অক্সিজেন এখানে আছে 2টা, এখানে আছে 2 দুগুণে 4 আর 3 7টা। তাহলে আমি মিলানোর জন্য লিখে দিলাম 7/2। আর এখানে আমার অক্সিজেন এখানে 2টা, এখানে 3টা, মানে 5টা। মজার ব্যাপারটাই ভাই এই জায়গায় খেয়াল করো, এখানে তোমার লাগলো হলো তোমার ইথেন। এটা কি ইথেন না? ইথেনকে পুরাইতে তোমার লাগলো 3.5 মোল অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সম্পূর্ণ পুরাইতে, আর অসম্পূর্ণ পুরাইতে তোমার লাগলো হলো 2.5 মোল অক্সিজেন। তো এই সম্পূর্ণ দহন আর অসম্পূর্ণ দহনের পার্থক্য হলো অসম্পূর্ণ দহনে হলো তোমার অসম্পূর্ণ দহনে তোমার পর্যাপ্ত অক্সিজেনের অভাব। এই পর্যাপ্ত অক্সিজেনের অভাবের কারণে অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, সম্পূর্ণ দহনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তোমরা কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার ভাই বলো তো? ক্লিয়ার? আচ্ছা, ওকে ওকে, আমি তোমাদের ফেসবুকের কমেন্ট দেখতে পেয়েছি, আমি ওইটা আসতেছি। আগে আমাকে বলো দহনেরটা বুঝতে পারছো নাকি? দহনেরটা বুঝার পর আমি তোমাদের আগের কোশ্চেনটায় যাচ্ছি, ঠিক আছে? আমি দহনেরটা বুঝার পর আগের কোশ্চেনটায় যাচ্ছি। আচ্ছা, তো দহনেরটা যদি ভাই তুমি বুঝে থাকো, দহন নিয়ে কোনো প্রবলেম নাই। এইবার তোমাদের প্রবলেম কি যে ভাই বইয়ে লেখা আছে সংযোজন বিক্রিয়া মানে হলো একটা যৌগ তৈরি হবে। মোটেও না, সংযোজন বিক্রিয়া তো তোমার একাধিক যৌগ তৈরি হইতেই পারে, কোনো সমস্যা তো নাই। আচ্ছা ঠিক আছে, তোমার যদি এই উদাহরণ পছন্দ না হয়, যদি তোমাদের এইটার সাথে প্রবলেম থাকে, তাহলে ধর আমি এক্সাম্পলটা চেঞ্জ করে দিই, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকেও কিন্তু আমি সংযোজন বিক্রিয়া বলতে পারি। তুমি বলতেই পারো ভাই এখানে প্রতিস্থাপনও হচ্ছে, কিন্তু এখানে কিন্তু তুমি এটাকে সংযোজন বিক্রিয়ারও একটা উদাহরণ হিসেবে বলতে পারো। আচ্ছা, ধরো যদি এটা না হয় তাহলে আমরা অন্য একটা এক্সাম্পল দেখি, কোনো সমস্যা নেই। আমরা আর কি যৌগ প্লাস যৌগ দেখতে পারি? যৌগ প্লাস যৌগ আমাদের আর কি হইতে পারে? সংযোজন কিন্তু সংশ্লেষণ না, এরকম আমরা কি দেখাইতে পারি? ধরো এই যে সিম্পল মৌল প্লাস যৌগ মিলে তোমার এটা হইলো। আবার অনেক সময় কিন্তু তোমার যৌগ প্লাস যৌগ মিলেও তোমার মৌল হয়, এখানে যৌগ প্লাস যৌগ মিলেও তোমার যৌগ হয়। ওইটাকেও কিন্তু আমরা সংযোজন বলতে পারতেছি, কিন্তু সংশ্লেষণ বলতে পারতেছি না। এটাও সংযোজন কিন্তু সংশ্লেষণ না। ক্লিয়ার ভাইয়া? বলো ক্লিয়ার ভাইয়া? এই পর্যন্ত বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই, বই তো বুঝলাম যে বইয়ে লেখা আছে, বাট তোমার সংযোজন বিক্রিয়া এমনও অনেক বিক্রিয়া আছে। তুমি একটা জিনিস যা সার্চ দিয়ে দেখো যে সংযোজন বিক্রিয়া মানে কি শুধু একটা উৎপাদ উৎপন্ন হওয়া নাকি। এমন অনেক বিক্রিয়া আছে যেখানে তোমার যৌগ প্লাস মৌল বা মৌল প্লাস মৌল বা মৌল প্লাস যৌগ মিলে একাধিক নতুন যৌগ উৎপন্ন হচ্ছে, কোনো প্রতিস্থাপন হয় নাই, কিচ্ছু হয় নাই। আগে তো ধরো বুঝলাম প্রতিস্থাপন, বাট এমন যৌগ হয়। ঠিক আছে, তো বই মানে ভাই বই বইয়ে আছে, বই মানেই সত্যি, ব্যাপারটা এরকম না। আমাদের
বইয়ে একটা ছোট্ট কনসেপ্ট লেখা থাকে তোমাদের, যেটার উদাহরণ আমি একটু আগে দেখাইলাম, ক্লোরিনের জারণ সংখ্যা +7, জীবনে ওইটা তোমার বইয়ে আছে 9-10 তুমি এইচএসসি তে যাও আছে। এমন অনেক যৌগ আছে যেখানে একটা যৌগের ভিতরে একাধিক জারণ সংখ্যা, তো বইয়ে লেখা আছে মানেই ভাই সত্যি, ব্যাপারটা এরকম না। আরো অনেক কিছু বড় ক্লাসে পড়তে পারবা যেটা চেঞ্জ হয়ে যায়। তোমরা কি জানো নিষ্ক্রিয় মৌল যৌগ গঠন করতে পারে না, বড় ক্লাসে উঠলে পড়বা জেনন যে একটা নিষ্ক্রিয় মৌল ও যৌগ গঠন করতে পারে। এই জিনিসগুলো একটু মাথায় রেখে একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, ঠিক আছে? বইয়ে লেখা মানেই একদম 100% শতসিদ্ধ সত্যি, ব্যাপারটা এরকম না। আমাদের প্রতি ক্লাস ওয়াইজ বইয়ে কিছু ইনফরমেশন থাকে যেটা ওই ক্লাসের জন্য থাকে, যেটা পরের ক্লাসে গেলে তোমার বইয়ের ইনফরমেশন আপডেটেড হয়। তো তুমি জানো একটা জিনিস জেনে আসছো কেমিস্ট্রিতে, যেমন আমি কেমিস্ট্রির কথাই বলি, যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই, প্রচুর এক্সেপশনের পরিমাণ তুমি এইচএসসি তে গেলে দেখবা আরো বেড়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, আসো এবার আমরা আগে। ভালো কথা, আমরা দহন টহন বুঝলাম, একটু এক্সট্রা জিনিস তোমাদের একটু পড়াই দিলাম। এইবার আমরা এতক্ষণ দেখলাম যে দহন বিক্রিয়া, সরি আরে তোমার রিডক্স বিক্রিয়া, যেগুলাতে ইলেকট্রনের আদান প্রদান হয়। এখন ইলেকট্রনের আদান প্রদান হয় না, ইলেকট্রনের আদান প্রদান হয় না এমন বিক্রিয়াকে আমরা কি বলি? নন রিডক্স। নন রিডক্স বিক্রিয়া থেকে ইলেকট্রনের আদান প্রদান হয় না, এবং যেহেতু ইলেকট্রনের আদান প্রদান হয় না, জারণ সংখ্যা পরিবর্তন হওয়ার কোনো প্রশ্নই উঠে না। আশা করি আমি তোমাদের এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি। এবার নন রিডক্স বিক্রিয়া আমার বইয়ে উদাহরণই আছে দুইটা, প্রশমন বিক্রিয়া আর তোমার কি অধক্ষেপণ বিক্রিয়া। এখন প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে ভাই একটা সিম্পল জিনিস মাথায় রাখবা, অ্যাসিড আর বেস বিক্রিয়া করবে, লবণ আর পানি উৎপন্ন হবে। অ্যাসিড থেকে বের হবে H+, বেস থেকে বের হবে OH-, সল্ট আর ওয়াটার। এখন এই মজার একটা বিক্রিয়া বলি, এখানে এই কথাটা কেন লেখা? তুমি একটা জিনিস একটু চিন্তা করো, অ্যাসিড আর বেস দুনিয়ার যাই থাকুক না কেন, অ্যাসিড থেকে বাইরে হয় H+, বেস থেকে বের হয় OH-, আর বাকিটা কিন্তু সেম থাকে। দেখো, চিন্তা করে দেখো, চিন্তা করো, হ্যাঁ তুমি একটু, এতটুকু তোমাদের বুঝার ক্যাপাবিলিটি আছে, আমি ওই অনুযায়ী বলি। খেয়াল করো, মানে HCl এটা অ্যাকুয়াস অবস্থায় আছে, মানে ও কি জলীয় দ্রবণে দ্রবীভূত। Na2OH হবে না, গুরু হবে তোমার NaOH। তোমার NaOH এখানে ধরো অ্যাকুয়াস অবস্থায় আছে। এখন এটা থেকে H, এটা থেকে OH মিলে তোমার পানি হইল, আর এই Cl আর এই Na মিলে তোমার NaCl হইল। খুব ভালো কথা। অ্যাসিড আর বেস মিলে তোমার লবণ আর পানি যে হইল, এই অ্যাসিড আর বেস মিলে লবণ আর পানি হওয়ার জন্য তোমার কি হবে বলতো? তোমার এই যে যে অ্যাসিড থেকে যে ক্লোরিনটা বের হইলো, ওই ক্লোরিনটা কিন্তু এখানে গিয়েও অ্যাকুয়াস অবস্থায় আছে, সোডিয়ামটা ওখানে গিয়েও অ্যাকুয়াস অবস্থায় আছে। কিন্তু পার্থক্যটা কি জানো? এখানে একটা জিনিস একটু ভুল আছে, আমি একটু ঠিক করে দেই। এখানে এই যে H2ওটা তোমার অ্যাকুয়াস আছে না, এই H2ওটা হবে তোমার লিকুইড, বিকজ H2 অ্যাকুয়াস মানেই তো জলীয় দ্রবণ, পানির দ্রবণ, ওইটার পানিতে দ্রবণ কি লিকুইড হবে। সো দেখো, এই H+টা বের হয় অ্যাকুয়াস, এই OH- বের হয় অ্যাকুয়া, কিন্তু এরা একত্রে মিলে তৈরি করে লিকুইড, অর্থাৎ ডিফারেন্স। কিন্তু এখান থেকে যে ক্লোরিন যে অ্যাকুয়াসটা বের হয়, যে সোডিয়াম যে অ্যাকুয়াসটা বের হয়, ওরা মিলে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াসটাই তৈরি করতেছে। দ্যাটস ওয়াই প্রশমন বিক্রিয়াকে মূলত বলা হয় যে H+ ও OH- এর সংযোগে পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়া। তোমরা কি ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার এই পর্যন্ত বলো তো, ক্লিয়ার এই পর্যন্ত? ও ঠিক আছে, যদি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়, এবং এখন চিন্তা করো কেন এখানে সর্বদা তাপ উৎপাদী, কারণ এই বিক্রিয়াতে তোমার সবসময় যখন অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে সবসময় তাপ উৎপন্ন হয়। দ্যাটস ওয়াই এটাকে তোমার সর্বদা তাপ উৎপাদী বিক্রিয়া বলা হচ্ছে। এর অপর নাম অ্যাসিড ক্ষার বিক্রিয়া বা অ্যাসিড বেস রিঅ্যাকশন। কেন? কারণ এখানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করতেছে। আর এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, অ্যাসিড আর ক্ষার, অ্যাসিড আর ক্ষার উভয়ই যদি তীব্র হয়, অ্যাসিড আর ক্ষার উভয়ই যদি তীব্র হয়, তাইলে ডেল এইচ এর ভ্যালু হবে তোমার -57.34 কিলো জুল। ঠিক আছে, অ্যাসিড আর ক্ষার উভয়ই তীব্র হলে ডেল এইচ এর ভ্যালু হবে তোমার -57.34 কিলো জুল। এই ভ্যালুটা একটু মাথায় রাখো। হ্যাঁ, এখানে কিন্তু -57.34 কিলো জুল পার মোল, মানে 1 মোল পানি উৎপন্ন হইতে এতটুকু তাপ লাগবে। কারণ আমি বললাম না প্রশমন বিক্রিয়া হওয়া মানে কি? প্রশমন বিক্রিয়া হলো মূলত হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন মিলে পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়া। ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার?
তাইলে এরপর আমাদের চলে আসে অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করি। দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে এমন একটা পদার্থ, ধরো দুইটা জলীয় দ্রবণ বিক্রিয়া করে এমন একটা পদার্থ উৎপন্ন করবে যেটার কি পানিতে দ্রবণীয়তা একদমই নাই বা খুবই কম, যে সে পানিতে দ্রবণীয় অবস্থায় থাকতে পারতেছে না, সে পানির তলায় প্রিসিপিটেট বা অধঃক্ষেপ হিসেবে জমা পড়তেছে, সে অধঃক্ষেপ হিসেবে জমা পড়তেছে। তো এই যে যে দুইটা পদার্থ মিলে, দুইটা জলীয় দ্রবণ মিলে এমন দ্রবণ বা এমন পদার্থ তৈরি করতেছে যেটা সলিড অবস্থায় থেকে যাইতেছে এবং পাত্রের তলায় অধঃক্ষেপ হিসাবে জমা পড়তেছে বা তলানি আকারে জমা পড়তেছে, এটাকে আমরা বলি অধঃক্ষেপণ বিক্রিয়া। তো সোডিয়াম আর নাইট্রেট মিলে সোডিয়াম নাইট্রেট অ্যাকুয়াস হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ক্লোরাইড আর এই যে সিলভার, এই সিলভার ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তা কম, বেরিয়াম সালফেটের পানিতে দ্রবণীয়তা কম। দ্যাট ইজ ওয়াই এরা যখন মাটিতে পড়ে গেছে বা পাত্রের তলায় পড়ে গেছে, এরা অধঃক্ষেপ আকারে জমা পড়ছে এবং অধঃক্ষেপ আকারে জমা পড়ার কারণে এদেরকে কি বলতেছি আমরা, এটা অধঃক্ষেপণ বিক্রিয়া বা প্রিসিপিটেশন রিঅ্যাকশন। এবং এই বিক্রিয়ায় পাত্রের যে দ্রবণটা উৎপন্ন, যে সলিডটা উৎপন্ন হয় সেটা খুবই অদ্রবণীয় বা খুবই কম দ্রবণীয়। তাই এরা বিক্রিয়ার পাত্রের তলায় কঠিন হিসাবে জমা হয়, যাকে আমরা অধঃক্ষেপণ বলে থাকি, বিক্রিয়া বলে থাকি, বা এটাকে আমরা অধঃক্ষেপ বলে থাকি, এটাকে আমরা অধঃক্ষেপ বলে থাকি বা প্রিসিপিটেট বলে থাকি। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বলো তো, বলো। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, ঠিক আছে। যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, এরপর আমাদের আরো কিছু বিশেষ বিক্রিয়া আছে। তো এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা একটু করে ফেলি যে আমাদের বিক্রিয়াগুলো কি কি আছে। একটা হলো আমাদের আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, এখন তোমাদের আর্দ্র বিশ্লেষণ আর পানি যোজন এই দুইটা বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি? একটা হলো পানির সাথে বিক্রিয়া করতেছে, আরেকটা হলো পানি অণু আকারে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে তোমার এখানে প্রথমে সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে সিলিসিক অ্যাসিড বা তোমার সিলিকন টেট্রাহাইড্রক্সাইড উৎপন্ন করে, সাথে পরিচয় করে। সোজা কথা, এখানে পানিটা বিক্রিয়া করতেছে, যেমন অ্যালুমিনিয়ামের সাথে এইচ, মানে তোমার তিনটা ওএইচ মিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে আর এইচসিএল করতেছে। সিম্পলি কিভাবে মনে রাখবা, তার চারণ সংখ্যা যত, সিলিকন কি চারটা ওর দরকার না, ও চারটা ওএইচ এর সাথে যৌগ গঠন করে। অ্যালুমিনিয়ামের কি তিনটা দরকার না, অ্যালুমিনিয়াম তিনটা হাইড্রোক্সাইডের সাথে মিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে। জাস্ট এইভাবে তোমার পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াটা হয়ে যাচ্ছে। সমানুকরণ বিক্রিয়াটা কি? আইসোমারিজম বা আইসোমার, এটার মানেটা কি? এটার মানে হলো তোমার আণবিক সংকেত একই, এদের মলিকিউলার ফর্মুলা একই, এদের গাঠনিক সংকেত ভিন্ন। যেমন তুমি চিন্তা করো, এটা কি তোমার, হলো তোমার অ্যামোনিয়াম সায়ানেট, রাইট? অ্যামোনিয়াম সায়ানেট, এই অ্যামোনিয়াম সায়ানেট তাকে যখন তুমি হিট দিচ্ছ না, এই অ্যামোনিয়াম সায়ানেটের সাথে কেউ যুক্ত হচ্ছে না, কিছু হচ্ছে না, ও অটোমেটিক্যালি রিঅ্যারেঞ্জ হয়ে নতুন ভাবে তোমার কি হচ্ছে, ইউরিয়াতে পরিণত হচ্ছে। অ্যামোনিয়াম সায়ানেট ইউরিয়াতে পরিণত হচ্ছে। এটাকে তোমার সমানুকরণ বিক্রিয়া কেন বলতেছে? কারণ এরা দুইজন পরস্পরের সমানু। এখানেও নাইট্রোজেন দুইটা, এখানেও নাইট্রোজেন দুইটা, এখানেও কার্বন একটা, এখানেও কার্বন একটা, এখানে হাইড্রোজেন চারটা চারটা, অক্সিজেন একটা এবং একটা। তো এদের গাঠনিক সংকেত ভিন্ন, যে কারণে তারা গঠনগতভাবে ভিন্ন মৌল বা যৌগ, কিন্তু এরা কি, অবশ্যই এদের আণবিক সংকেত একই। দ্যাটস ওয়াই এরা পরস্পরের সমানু। তাই যেহেতু একটা আরেকটা সমানুর সাথে খুবই স্বতঃস্ফূর্তভাবে রূপান্তর ঘটলো, দ্যাট ইজ ওয়াই এটা সমানুকরণ বা আইসোমারাইজেশন রিঅ্যাকশন। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছি, বলো তো পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তোমরা? যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকো, এরপর আমাদের চলে আসে পানি যোজন বা হাইড্রেশন বিক্রিয়া। এখান থেকে একটা জিনিসই বলবো, কালার গুলা মনে রাখতে, যে কালার এবং নাম, কালার এন্ড নেম, কোন কালার এবং নাম, এটা পরীক্ষায় আসে, এটা এমসিকিউ তে আসে। কালার এন্ড নেম, এটা কিসের জন্য ইম্পর্টেন্ট তোমার? এটা এমসি
ঠিক আছে, এটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ভালো কথা। তাহলে এখানে তোমার কপার সালফেট আর 5 অণু পানি মিলে তোমার তৈরি করে কপার সালফেট পেন্টাহাইড্রেট, অর্থাৎ পেন্টাহাইড্রেট কপার সালফেট, যেহেতু 5টা পানি আছে এটার নাম ব্লু ভিট্রিয়ল। জিঙ্ক যেটা 7টা পানির সাথে তৈরি করে জিঙ্ক সালফেট, যেটা হেপ্টাহাইড্রেট জিঙ্ক সালফেট, যেটা হোয়াইট ভিট্রিয়ল। আর তোমার একইভাবে তোমার দেখো ফেরাস সালফেট, তোমার কি হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হেপ্টাহাইড্রেট ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো উৎপন্ন হয়। নামগুলা কোনটা কয়টার সাথে বিক্রিয়া করে এটা মনে রাখো। আর এইটাকে বলে ব্লু ভিট্রিয়ল, এইটাকে বলে হোয়াইট ভিট্রিয়ল, আর এই যে FeSO4 এটাকে বলে গ্রিন ভিট্রিয়ল। এই নামগুলো একটু মনে রাখো, তাইলে মোটামুটি হবে। আর এখানে আরেকটা জিনিস কেলাস পানি। কেলাস পানি কয়টা? যে কয়টা পানি যুক্ত হয়। এখানে কেলাস পানি 5টা, এখানে 7টা, এখানে 7টা, এখানে 6টা, এখানে 7টা। এটা একটু মনে রাখো, তাইলেই হবে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এইবার পলিমারকরণ বিক্রিয়া। পলিমার কি? অসংখ্য ক্ষুদ্র অণু বা মনোমার মিলে যে বৃহদাকার দৈত্যাকার অণু তৈরি করে সেটাকে আমরা পলিমার অণু বলে থাকি। তাহলে পলিমার এখানে কি বলতো? ইথিলিন বা ইথিন। ইথিন এন সংখ্যক ইথিন এখানে তোমার বিক্রিয়া করে সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে, সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস এবং 1200 এটিএম চাপ, মানে কি 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1200 এটিএম যদি আমি চাপ দেই, অসংখ্য ইথিলিন অণু মিলে তোমার পলিথিন তৈরি করবে। এটা ঠিক কিভাবে হয় একটু চিন্তা করো। এই যে আমার এই যে আমার ডাবল বন্ডটা আছে না, এই ডাবল বন্ডটা ভেঙে জিনিসটা দেখতে কিরকম হয় একটু চিন্তা করো। জিনিসটা দেখতে হয়ে যায় এদিকে একটা হাত থাকে, এদিকে একটা হাত খুলে যায়। এরও এদিকে একটা হাত থাকে, এদিকে একটা হাত খুলে যায়, এদিকে একটা হাত থাকে, এদিকে একটা হাত খুলে যায়। এইভাবে করে অসংখ্য একটা বিশাল বড় চেইন তৈরি হয়। এই চেইন বা বৃহদাকার যৌগকে আমরা কি পলিমার বলতেছি না? সো পলিথিলিন থেকে পলিথিন, পলিথিন, পলিথিন। বুঝতে পারছি। তো এভাবে তোমার পলিমারকরণ বিক্রিয়া হয়। তুমি পলিমারকরণ বিক্রিয়া কিন্তু চ্যাপ্টার 11 আরেকটু ডিটেইলসে পড়ছো, এবং সামনে যে তোমার এইচএসসি জীবন শুরু হচ্ছে এখানে তুমি আরো অনেক ডিটেইলসে পড়বা। আচ্ছা, আমাদের চ্যাপ্টারের মোটামুটি বেশ কিছু জায়গা শেষ। এবার বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু বিক্রিয়া, এখান থেকে আমি মেইনলি বলবো এটা হলো রিডিং প্লাস রিঅ্যাকশন। রিঅ্যাকশন কি? যদি কোনোটার কোনো রিঅ্যাকশন থাকে, ঠিক আছে, একটু মনে রাখলেই তোমাদের কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে। যেমন তোমার লোহায় মরিচা পড়ার ক্ষেত্রে মরিচার সংকেতটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় অনেক আছে। মরিচার সংকেত কি? Fe2O3 কিন্তু NH2। তারপর তোমার তামা আর অ্যালুমিনিয়ামের ক্ষয়রোধ করতে কি বলতো? তামা আর অ্যালুমিনিয়ামের যে কপার অক্সাইড, তোমার অ্যালুমিনিয়াম অক্সাইডের যে প্রলেপ পড়ে, এটা একটু লিখতে হবে। পিঁপড়া বা মৌমাছির কামড়ে অ্যাসিড থাকে, দ্যাটস ওয়াই চুন ব্যবহার করা হয়, ক্ষারীয় পদার্থ ব্যবহার করা হয়, এটা লাগবে। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন, এখানে তোমার গ্লুকোজের যে বিক্রিয়াটা আছে ওই বিক্রিয়াটা লাগবে। এগুলো সব জানা জিনিস, পারা জিনিস। জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস, এখানে আমি দহনে যা পড়াইছি এর বাইরে কিচ্ছু লাগবে না। ওই যে তোমার তাপ দিলে তোমার কি কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়, ওই জিনিসটা লাগবে। এর বাইরে আর কিছু লাগবে না। ঠিক আছে, এর বাইরে আর কিছু লাগবে না। ওকে, তাহলে এবার এটা যে রিডিং পড়া ছিল, এইবার আমরা চ্যাপ্টারের লাস্ট পার্টে চলে আসি, যেটা তোমার বিক্রিয়ার গতিবেগ বা হার। ভাই বিক্রিয়ার গতিবেগ বা হারে তোমাদের সবচেয়ে কমন মিসকনসেপশন যেটা, সেটা হলো যে এখানে মনে হয় কোনো আমরা কি বলতো যে মানে তোমার উৎপাদ বা বিক্রিয়া কমতেছে বাড়তেছে এটা না বলে তাদের পরিমাণ নিয়ে কথা বলি। আমরা তাদের পরিমাণ নিয়ে কথা বলি না, তাদের পরিমাণ পরিবর্তন হচ্ছে কিভাবে সেটা নিয়ে কথা বলি। তাইলে তোমার একক সময়ে, আমরা সবসময় কোনো সংজ্ঞা দেওয়ার সময় একক সময় রাখার চেষ্টা করি। একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে, তাকে বিক্রিয়ার হার বলে। বুঝতে পারছো? তোমার কি বলতো যে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। এখন ধরো 1 সেকেন্ডে যদি 5 মোল বিক্রিয়া তোমার বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, তাহলে বিক্রিয়কের পরিবর্তনের হার বা বিক্রিয়ক
হ্রাসের হার কি 5 মোল পার সেকেন্ড, আর ওদিকে যদি উৎপাদ 2 মোল উৎপন্ন হয়, যদি উৎপাদ 2 মোল উৎপন্ন হয় সেটাকে আমরা বলি উৎপাদ উৎপন্নের হার 2 মোল পার সেকেন্ড। সমান সমান হওয়া কিন্তু নেসেসারি না। আমরা বিক্রিয়ার সমতা করতে গিয়ে দেখছি কখনো 2 মোল থেকে 5 মোল উৎপন্ন হয়, কখনো 3 মোল থেকে 10 মোল উৎপন্ন হয়। ডাজন্ট ম্যাটার আমাদের কতটুকু বাড়তেছে এবং কমতেছে, দ্যাট ইজ আওয়ার মেইন ইস্যু। তাইলে বিক্রিয়ার হারকে আমি কি বলতেছি, বিক্রিয়কের পরিমাণের পরিবর্তন, যে কতটুকু পরিবর্তন হচ্ছে বাই সময়ের পরিবর্তন। সি দিয়ে কি কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, মোল পার লিটার পার সেকেন্ড। এই যে এটা বিক্রিয়ার হারের একক মোল পার লিটার পার সেকেন্ড, এটা এমসিকিউ অনেক আসে, অনেক আসে, ঠিক আছে। আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস পায়, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। মানে কি, একটা উভমুখী বিক্রিয়া, ধরো তোমার এরকম কোন উভমুখী বিক্রিয়া হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো ভাইয়ার কথাটা। যত বিক্রিয়া সামনের দিকে আগাতে থাকে, যত সামনের দিকে আগাতে থাকে, তত এ কমতে থাকে, বি বাড়তে থাকে। বি আবার যখনই বেশি হয়ে যাবে তখন বি আবার আস্তে আস্তে এর দিকে আসবে, কারণ এটা একটা উভমুখী বিক্রিয়া। তাই তোমার সম্মুখমুখী বিক্রিয়ার হার আস্তে 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 কমতে থাকে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ কি, বিক্রিয়কের পরিমাণ, উৎপাদের পরিমাণ বাড়তেছে, আবার বিক্রিয়কে ফেরত আসতেছে। তোমাদের কি এই পর্যন্ত ক্লিয়ার? তোমাদের কি এই পর্যন্ত ক্লিয়ার বলো তো? পর্যন্ত তোমরা ক্লিয়ার নাকি? ভাইয়াকে বলে দাও এই পর্যন্ত তোমরা ক্লিয়ার নাকি। একটু জানাও, তাইলে এর পরের টপিকে যেতে পারবো। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয় তাইলে এইবার এই দুইটা গ্রাফ যদি বুঝো, তোমার এই চ্যাপ্টার অলমোস্ট ডান। এই দুইটা গ্রাফ বুঝলে তোমার এই চ্যাপ্টার অলমোস্ট ডান। তাহলে আমরা একটু বুঝি এখানে আসলে বলার কি চেষ্টা করি, কি বলতেছে আসলে ওরা। তোমার একটা বিক্রিয়ার আমি এক্স অক্ষ বরাবর রাখছি সময়, ওয়াই অক্ষ বরাবর রাখছি বিক্রিয়ার হার। তাইলে ভাই কমন সেন্স ইউজ করে একটু বোঝার চেষ্টা করো। তোমার ফার্স্টে সম্মুখমুখী বিক্রিয়াটা বেশি থাকে, কারণ কি সম্মুখমুখী বিক্রিয়া মানে কি, বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে এবং শুরুতে উৎপাদের পরিমাণ কত থাকে, শূন্য থাকে। উৎপাদের পরিমাণ শূন্য মানে কি, পশ্চাৎমুখী তখনো শুরুই হয় নাই, পশ্চাৎমুখী হলো শূন্য, ওরা কোনো হার নাই। আর উভমুখী সম্মুখমুখীর হলো হার বেশি। এখন যত আমার সময় যাইতে থাকবে, যত আমার সময় যাইতে থাকবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার কমতে থাকবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়তে থাকবে। ওদের হার যখন সমান হয়ে যাবে, দ্যাট ইজ কল সাম্যাবস্থা, যেটা চলতেই থাকবে, বলে সাম্যাবস্থা। মানুষ জানো কি ভুল করে, মানুষ বলে কি সম্মুখমুখী বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ পশ্চাৎমুখীতে উৎপাদের পরিমাণ, বা সম্মুখমুখী বিক্রিয়ার পরিমাণ পশ্চাৎমুখীর পরিমাণকে আমরা বলতেছি হলো সাম্যাবস্থা। না, সম্মুখমুখী বিক্রিয়ার পরিবর্তনের হার অর্থাৎ হার আর কি, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হবে, অর্থাৎ যখন একই স্পিডে বিক্রিয়ক থেকে উৎপাদ হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক হবে এবং এক স্পিডে চলতে থাকবে, সেটাকে আমরা বলি হলো সাম্যাবস্থা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। তাই সম্মুখমুখী বিক্রিয়া আস্তে আস্তে কমতে থাকবে, পশ্চাৎমুখী বিক্রিয়া আস্তে আস্তে বাড়তে থাকবে। এই হারটা সমান হওয়ার পরে, নট পরিমাণ, হারটা সমান, ঘনমাত্রাও কিন্তু সমান হওয়া নেসেসারি না, দুইটা বিক্রিয়ার পরিবর্তনের হার সমান হওয়ার সময় সেটা সাম্যাবস্থা হবে। এখন তাইলে এই গ্রাফটার দিকে একটু তাকাও। এই গ্রাফটায় কি হচ্ছে, আমরা এক্স অক্ষে রাখছি সময়, ওয়াই অক্ষে রাখছি ঘনমাত্রা মানে পরিমাণ, সোজা কথা ঘনমাত্রা মানে পরিমাণ। প্রথমে বিক্রিয়কের পরিমাণ অনেক বেশি থাকে আর উৎপাদের পরিমাণ শূন্য থাকে, বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে কমতে থাকে কমতে থাকে, উৎপাদের পরিমাণ বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। ভুলটা কি করে জানো, মানুষ বলে এই যে লাল দাগটা যেখানে দিলাম না, লাল ক্রসটা দিলাম, মানুষ বলে কি এই জায়গাটা হলো সাম্যাবস্থা। মোটেও না, বললাম না পরিমাণ নিয়ে আমাদের কোনো কাহিনী নাই। বিক্রিয়ক কমতে 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 উৎপাদ বাড়তে 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 বিক্রিয়কের কমার হার আর উৎপাদের বাড়ার হার, বিক্রিয়কের কমার হার আর উৎপাদের বাড়ার হার, অর্থাৎ বিক্রিয়ক আর উৎপাদের পরিবর্তনের হার যখন সমান হয়ে যাবে, ওই জায়গাটা থেকে আমার সাম্যাবস্থা শুরু হয়। কি সাম্যাবস্থার কনসেপ্টটা তোমাদেরকে বুঝাইতে পারছি? এই দুইটা গ্রাফ কি তোমাদের ক্লিয়ারলি বুঝাইতে পারছি? একটু ভাইয়াকে রেসপন্স করো তো, দুইটা গ্রাফ কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি? বলো, বুঝতে পারছি এই দুইটা? বলে ফেলো তো, বুঝতে পারছি? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাইলে এবার আমরা লাস্ট অ্যাটেলিয়ারের নিতে চলে যাই, আমাদের চ্যাপ্টারের লাস্ট টপিক। এরপর আমরা কিছু কোশ্চেন তোমাদেরকে দিব কলেজ অ্যাডমিশনের জন্য, আর আমি তোমাদের কিছু কি বলতো
তোমাদের এমসিকিউ করায় দিব, তাইলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এবার তোমার উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় লা চাতেলিয়ার নীতি কি বলছে, যে তোমার যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি যদি পরিবর্তন করা হয়, একটু বুঝো, কোন বিক্রিয়ার উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন, অর্থাৎ একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, আর আমি তাপ, চাপ, ঘনমাত্রা এগুলোকে কি বলে জানো? এই তিনটাকে একত্রে বলে হলো নিয়ামক। উভমুখী বিক্রিয়ায় তাপ, চাপ, ঘনমাত্রা যদি পরিবর্তন করা হয়, তাহলে কি উৎপাদন বিক্রিয়কের পরিমাণে কোনো ঝামেলা হবে না। এই যে সাম্যাবস্থাটা আছে না, উভমুখী বিক্রিয়া একটা সাম্যাবস্থা যে আমরা বলতেছি, ওই সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ সাম্যাবস্থাটা অটোমেটিক্যালি, দ্যাটস দ্য ফান, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা নিজে বাম থেকে ডানে সরে অথবা ডান থেকে বামে সরে কি উৎপাদ আর বিক্রিয়কের পরিবর্তনের হারটাকে সমান রাখে, এবং এমন ভাবে যে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ আর ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ এই যে তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন হলো, এটা বুঝাই যাবে না যে পরিবর্তন হয়েছে। সাম্যাবস্থায় নিজে বামে ডানে গিয়ে, বামে থেকে ডানে অথবা ডানে থেকে বামে গিয়ে সে বিক্রিয়াটাকে আবার সাম্যাবস্থায় ফেরত এনে এমন ভাবে কাজ করবে যে সাম্যের যে পরিবর্তন, যে ফলাফলটা নিউট্রালাইজ হয়ে যাবে, অর্থাৎ সাম্যাবস্থা বজায় থাকবে, কোনো ঝামেলাই হবে না। দ্যাট ইজ দ্য ফান অফ উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা, যেটাকে বলা হয় তোমার রিভার্সিবল রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এই পর্যন্ত বোঝা গেছে? তাইলে আমাদের তাপ, চাপ, ঘনমাত্রা তিনটা কন্ডিশন নিয়ে আমরা পড়বো, এরপর আমাদের এই চ্যাপ্টার শেষ। বলো, পর্যন্ত ক্লিয়ার? পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, ওকে। আর এই পর্যন্ত ক্লিয়ার হয়, পর্যন্ত যদি তোমার ক্লিয়ার হয়, তাহলে এবার আমরা তাপের প্রভাব, চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব এই জিনিসগুলো একটু শুনবো, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা একটু বুঝবো, তাইলেই কিন্তু আমাদের সুন্দরভাবে জিনিসটা হয়ে যাবে। এইবার প্রথম কথা ভাই, একটা রুল শিখাবো, একটা রুল আমি তোমাদেরকে শিখাবো, এর বাইরে তোমাদের আর কি লাগবে না। ভাই তাপ দিলে তাপ হারি, এই কথাটার মানে কি এটা একটু বুঝো, আমি রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, এইটা বুঝো, তাইলে তোমার এই টপিক থেকে আর কিচ্ছু লাগবে না। আচ্ছা ভাইয়া, তাপ দিলে তাপ হারি জিনিসটা কি চিন্তা করো তো। তাপ উৎপাদী বিক্রিয়াকে আগে থেকে তাপ চায়? তাপ উৎপাদী বিক্রিয়া কিন্তু আগে থেকে তাপ চায় না। তাপ হারি বিক্রিয়া আগে থেকে তাপ চায়। তার মানে কি, তুমি যদি তাপ দাও, তাপমাত্রা যদি বাড়ায় দাও, কি বলছি, সাম্যের অবস্থান চেঞ্জ হবে, বামে জানে যাবে যাবে। তাপ দাও, যেদিকে তাপ হারি বিক্রিয়া সেদিকে আগে যাবে। সিম্পল না? একটা জানলে কিন্তু আমরা চারটা জানি, যেহেতু সম্মুখমুখী পশ্চাৎমুখী আছে, একটা তাপ উৎপাদী, একটা তাপ হারি। তাপ যদি আমি দেই, তাপ বাড়ায় দিলে তাপ হারি বিক্রিয়া কি পুশ পাবে, ধাক্কা পাবে, তাপ হারি বিক্রিয়া আগে যাবে। তাপ কমায় দিলে তাপ হারি বিক্রিয়া উল্টায় যাবে। যদি আমি তাপ উৎপাদী বিক্রিয়ার কথা বলি, আমি যদি তাপ বাড়ায় দেই, উৎপাদী বিক্রিয়া উল্টা দিকে দৌড় দিবে, কারণ ওর তাপ দরকার নাই, ও বাইরে থেকে আগে থেকেই তাপ লাগে না, ওর নতুন তাপ নিজেই উৎপন্ন করে। আর যদি আমি তাপ কমায় দেই, তাপ উৎপাদী বিক্রিয়া খুশি হবে, কারণ ওর তো তাপ লাগবে না বাইরে থেকে, তাপ কমায় দিলে আরো ভালো, তো চাচ্ছে না এক্সট্রা তাপ উৎপন্ন হোক, কেউই তো চায় না এক্সট্রা কিছু, রাইট? উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তখন কি হয় তাইলে, যে তাপ উৎপাদী বিক্রিয়া আমি যদি তাপ কমায় দিই, তাপ উৎপাদী বিক্রিয়ার হারটা বেড়েছে। আমার কথা ক্লিয়ার নাকি? এরপর আমি বোর্ডে দেখাচ্ছি। আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো নাকি, এটা বলো, তাইলে আমি এরপর তোমাদের আগাইতে পারবো। বলো, কথা ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? এই একটা কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, তাহলে কিন্তু তোমাদের পুরো ইজি। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে এবার চিন্তা করো, তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি আমি তাপ বাড়াই, তাইলে ওইটা পশ্চাৎ দিকে যাবে, কারণ কি, ও তাপ পছন্দ করে না। আর তাপ হ্রাস করাটাও পছন্দ করে, তার মানে ও সামনের দিকে বা সম্মুখ দিকে যাবে। তাপ হারি বিক্রিয়ায় আমি যদি তাপ বাড়াই, সামনের দিকে যাবে, কারণ অলওয়েজ বাইরে থেকে আরো তাপ চাচ্ছে, আরো তাপ চাচ্ছে। তাপ হ্রাস করলেও অখুশি হবে, ও উল্টা দিকে যাবে। সিম্পল কনসেপ্ট। এবার আসো আমরা একটু করি যে চাপের প্রভাব, আমরা পরে বিক্রিয়া দিয়ে বুঝবো, আগে আমরা চাপের প্রভাব করি। তাপের প্রভাব আশা করি বুঝাইতে পারছি। চাপের প্রভাব কি ভাই? চাপের প্রভাব হলো শুধুমাত্র গ্যাসীয় উপাদানের জন্য তোমার চাপের প্রভাব কাজ করে, কারণ আমরা জানি যে গ্যাসীয় উপাদান হলো চাপ দ্বারা সর্বোচ্চ সংকোচনশীল। তার মানে চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে আছে, অন্য উপাদানের ক্ষেত্রে নাই। উভয় দিকে, তার মানে যদি কোনো দিকে সলিড বা লিকুইড উল্লেখ করা থাকে, তাদের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব কাউন্ট হবে না। এবার উভয় দিকে যদি মোল সংখ্যা সমান হয়, চিন্তা করো, মানে এদিকেও একটা দড়ি 5 জন টানতেছে, 5 জন টানতেছে, নর্মালি যদি 5 জনের ওজনই সমান হয়, দড়ি টানলে কিন্তু দড়ি কোনো দিকেই যাবে না,
সেম ভাবে যদি তোমার উভয় দিকে মোল সংখ্যা সমান হয়, তুমি চাপ বাড়াও আর কমাও, ও না এদিকেও যাবে না এদিকেও যাবে, কারণ ও দেখতেছে দুই দিকে মোল সংখ্যা সমান। ধরো এদিকেও 4 মোল এদিকেও 4 মোল, সো উভয় দিকে যদি মোল সংখ্যা সমান হয় চাপের কোনো প্রভাব নেই। আর পরের কথা বাদ দাও, আমার কথা শুনো। চাপ বাড়াইলে ভাই কি হয়? সবসময় সবাই ঘনবসতি থেকে কম ঘনবসতিতে যাইতে চায়। চাপ বাড়াইলে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, যেদিকে বেশি আছে ওই দিক থেকে চাপটা একটু ঠান্ডা হয়ে কম মোলের দিকে চলে আসবে। আর চাপ যদি কমায় দাও তাহলে উল্টা হবে, কম মোল থেকে বেশি মোলের দিকে যাবে। সিম্পলি চিন্তা করবা, তোমাদের জন্য মিলানো খুব ইজি হবে। ভাই ঘনমাত্রাটা দুনিয়ার সবচেয়ে ইজি, ঘনমাত্রাটা দুনিয়ার সবচেয়ে ইজি। কেমনে? চিন্তা করো, সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও সামনের দিকে আগায় যাবে, তুমি যদি উৎপাদের ঘনমাত্রার দিকে যাও পশ্চাৎ দিকে আগায় যাবে। বুঝতে পারছো? সিম্পল কথা। এইবার ভাই আসো আমরা একটু করে ফেলি, একটু প্র্যাকটিস করে ফেলি। তাইলে তোমার এবার ওই হেবারবস প্রণালীটা দেয়া আছে, ধরো এটা জানি একটু বোঝার চেষ্টা করি, আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রে প্র্যাকটিস করে ফেলি, রাইট? প্রথম কথা ভাই, এখানে হলো তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন করছে, প্লাস তাপ উৎপন্ন হচ্ছে। তুমি বলতে পারো ভাইয়া ডেল এইচ তো লেখা নেই। এই যে প্লাস 92 কিলোজুল লেখা না, এইটার মানেই কিন্তু ডেল এইচ হলো -92, কারণ আমরা কি জানি যে ডেল এইচ নেগেটিভ হওয়া মানে হলো তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী, সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী, তার মানে পশ্চাৎমুখীটা তাপ হারি, তাই না? এখানে তোমার সম্মুখমুখী বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী, আর সম্মুখ যদি তাপ উৎপাদী হয় তাহলে পশ্চাৎটা অবশ্যই তাপ হারি হবে, তাহলে পশ্চাৎটা অবশ্যই তাপ হারি হবে। সিম্পল কনসেপ্ট আছে। এবার ভাই নরমাল ভাবে আমরা আগাই, সামনের দিকে আগাইতে চাইতেছি। হ্যাঁ, সামনের দিকে আমি দেখতে পাচ্ছি সম্মুখ বিক্রিয়াটা তাপ উৎপাদী, তাহলে সামনের দিকে আগানোর জন্য কি আমি বাইরে থেকে তাপ চাবো? মানে তো তাপ আমি চাচ্ছি না, তাই না? তাপকে আমি চাচ্ছি, তাপ আমি চাচ্ছি না, তাইলে সম্মুখ দিকে অগ্রসর হওয়ার শর্ত হলো তোমার তাপ হ্রাস করে দিব। পশ্চাৎ দিকে যদি আসি, পশ্চাৎ দিক কি তাপ হারি? তাপ হারি কি চায়? তাপ বৃদ্ধি চায়। তার মানে পশ্চাৎ দিকে অগ্রসর হওয়ার শর্ত হলো তোমার তাপ বৃদ্ধি। সিম্পল কথা, তাপ বাড়াইলে তাপ হারি, পড়াইছি না একটু আগে ওইটা। এইবার চাপ দেখো, চিন্তা করো, এদিকে আছে 1 মোল এদিকে আছে 3 মোল, টোটাল 1 আর 3 মিলে তোমার বিক্রিয়ক আছে তোমার টোটাল 4 মোল, উৎপাদ আছে তোমার 2 মোল। 4 কি 2 এর থেকে বড় না? তাইলে সম্মুখ দিক সামনের দিকে কেমনে যাবে? দেখো বেশি মোল থেকে কম মোলের দিকে, 4 মোল থেকে 2 মোলের দিকে যাবে। তার মানে কি অবশ্যই চাপ বাড়াইতে হবে। চাপ বৃদ্ধি করলে সামনের দিকে যাবে, বাম থেকে ডানে যাবে। আর চাপ হ্রাস করলে তোমার তাইলে উল্টা দিকে যাবে। আর এরপরটা তো ভাই দুনিয়ার ইজি, দুনিয়ার ইজি। কি বলতো? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবো তাহলে সামনে যাবে, এটা তো আগেই বলছি, এটা নিয়ে আর কিছু বলার নাই। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে সামনে যাবে। আর উঘ বৃদ্ধি, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে হইলো তোমার পশ্চাৎ দিকে যাবে। সিম্পল কনসেপ্ট। বুঝতে পারছি নাকি পারি নাই বলো তো? বুঝতে পারছি পর্যন্ত? কি বুঝতে পারছি বলো তো ভাইয়াকে একটু? বুঝতে পারছি নাকি বলো? ইয়ার ভাই? আচ্ছা, ভালো কথা, বুঝলাম। তাইলে তোমাদের প্র্যাকটিসের জন্য এই তিনটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এগুলো আসলে ভেরি ইজি, এগুলোতে কঠিন কিচ্ছু নাই, বিশ্বাস করো ভাইয়ার কথা। তিনটাই তুমি পারবা। HW জাস্ট আমি আবার রিক্যাপ করে দিচ্ছি ছোট্ট করে। তাপের প্রভাব কি? তাপ দিলে তাপ হারি, তার মানে যেদিকে তাপ হারি বিক্রিয়া, তাপ দিলে ওই দিকে দৌড় মারবে। সিম্পল কথা, এবার বাকিটা তুমি এমনি মনে রাখতে পারবা। চাপে গ্যাসীয় কে কে আছে খেয়াল রাখবা, উভয় দিকে মোল সংখ্যা সমান আছে কিনা খেয়াল রাখবা, যদি সমান না থাকে তাইলেই চাপের প্রভাব আছে। চাপ বাড়াবা বেশি থেকে কমের দিকে যাবে, চাপ কমাবা কম থেকে বেশির দিকে যাবে। আর বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সামনের দিকে যাবে, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে উল্টার দিকে আসবে। এই এক কনসেপ্টের উপরে পুরো জিনিস চলতেছে, ঠিক আছে? এই স্লাইড কোনো দুইটা। তো মোটামুটি তোমাদের এই চ্যাপ্টার থেকে যা যা আসা দরকার তা তা আমি তোমাদেরকে বলে দিলাম। তোমাদের আমি কিছু সাজেশন দিয়ে দিতে পারি যে এই চ্যাপ্টার থেকে তুমি অ্যাকচুয়ালি মেইনলি কিসের কিসের উপর ফোকাস করবা। হ্যাঁ,
মেইনলি কিসের উপর ফোকাস করবো? সংজ্ঞা রিলেটেড সংজ্ঞাগুলো ফার্স্টে মাথায় রাখবা। সংজ্ঞা, এরপর হলো বিক্রিয়ার উদাহরণ, কোনটা কি টাইপের বিক্রিয়া এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এরপর যেটা মাথায় রাখবা জারণ সংখ্যা, এটা আসবেই আসবে, এটা আমি নিজে বলে দিতে পারি। তোমরা যেহেতু শর্ট সিলেবাস তোমাদের এটা আসবেই আসবে 100%। এরপর জারণ বিজারণ অর্ধ, মানে ওই যে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া যেটা তোমাদের দেখাইছি, জারণ অর্ধ বিজারণ অর্ধ, আর লাস্ট হাতে এই কয়টা জিনিস একটু মেইন ফোকাস দিয়ে পড়বা। চ্যাপ্টারে তো বড় না যে কিছু বাদ দেওয়া লাগবে, এগুলাকে একটু মেইন ফোকাস দিবা। দেখবা তোমার পরীক্ষা হলে অবশ্যই তুমি কোশ্চেন পাচ্ছ, কমন পাচ্ছই পাচ্ছ, না পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে কি কি তোমাদের লাগবে। এবার দেখো তোমাদেরকে যখন এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে, এই স্লাইডের মধ্যে তুমি অ্যাকচুয়ালি সব পাবা, হ্যাঁ সব পাবা। তোমার দেখো জ্ঞানমূলক অনুধাবনমূলক সবকিছু আমি অ্যাড করে দিছি, তুমি জাস্ট এগুলো পড়বা, কোনটা কোন বোর্ডে আসছে কোন সালে, এগুলো সব উল্লেখ করা আছে, যাতে তোমাদের দেখলে বুঝতে পারো যে তোমার কোন সালের কি কি কোশ্চেন তোমাদের আছে, এগুলো তুমি দেখলেই বুঝবা। মোটামুটি তোমার সবগুলোর একটা প্র্যাকটিস হয়ে যাবে, হ্যাঁ। তোমার জ্ঞানমূলক অনুধাবন যদি এক লাইনে উত্তর দেয়া, মেইন উত্তরটা এখানে দেয়া, তুমি কিন্তু ভেরি ইজিলি পুরো উত্তরটাও বুঝবা, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? আশা করি তোমাদের এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। আসলে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে ফেলি, ঠিক আছে? আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে ফেলি, তাইলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে ফেলি, তাইলে আমরা আসো একসাথে কয়েকটা এমসিকিউ সলভ। আচ্ছা, তাহলে এইবার আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, দেখো K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এটা আমরা অলরেডি করছি ক্লাসে, তো এটা আমি আর আলাদা করে করাইলাম না। এটা হলো তোমার 6। HClO4, আচ্ছা এটাও কেমনে কেমনে জেনে পড়াইছি, এটা +7, ঠিক আছে? এটাও তোমরা করছো। এবার সোডিয়াম থায়োসালফেট, যে এই টাইপের গুলো আসে, হ্যাঁ সোডিয়াম তখন আমার মাথায় আসতেছিল না। সোডিয়াম থায়োসালফেটের সালফার, দেখো সোডিয়াম আছে দুইটা ভাই, +1 ইন্টু সালফার আছে দুইটা, আমরা জানি না তাই সালফারটাকে আমরা এক্স ধরে নিছি, তাই দুইটার জন্য 2x, আর অক্সিজেন হলো তিনটা। যেহেতু এটা একটা স্থায়ী যৌগ, নিরপেক্ষ যৌগ, তাই টোটাল জারণ সংখ্যা 0। তাইলে এখানে 2x আর এখানে +2 -6, 2x মাইনাস, তাহলে এখানে আছে 4 ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু আসে তোমার +2। তাহলে এটা আসবে হলো তোমার +2, ঠিক আছে? একটু খেয়াল রেখো, +2 আসবে। ফ্লোরোপ্যাটাইটে তোমার ফ্লোরিনের জারণ মান কত? আচ্ছা, ফ্লোরোপ্যাটাইটের সংকেত কি কেউ বলতে পারবা? ফ্লোরোপ্যাটাইটের ফ্লোরিনের জারণ মান, তুমি ফ্লোরোপ্যাটাইটের সংকেত কি কেউ বলতে পারবা বলো তো? এই তোমরা ফ্লোরোপ্যাটাইটের সংকেত কেউ বলতে পারো নাকি? কমেন্টে জানাও তো, ফ্লোরোপ্যাটাইটের সংকেত দেখি কেউ বলতে পারো নাকি, বা এটার আর কোনো নাম তোমার জানা আছে নাকি? আর কোনো নাম তোমার জানা আছে নাকি একটু বলো দেখি, বলতে পারো নাকি বলো, বলে ফেলো তো দেখি, বলো দেখি বলে ফেলো, বলতে পারো নাকি বলো দেখি, বলে ফেলো তো, তুমি বলতে পারবা? সার্চ দিয়ে তো বলতেই পারবা, কিন্তু তোমার এমনিতে ফ্লোরোপ্যাটাইটের এমনিতে সংকেতটা কি? Ca10 PO4 6। আমি একটা জিনিস তোমাদের এটা করে দেওয়ার পর বলবো, আগে আমি এটা সংকেতটা লিখলাম, এটা সংকেত, হ্যাঁ। এটাকে তুমি Ca5PO4 3F4 লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার ভাই তোমার কাছে চাইতে হলো F, তাহলে তুমি ফসফরাস ক্যালসিয়ামেরটা অলরেডি জানো, 10টা আছে +2 প্লাস PO4, আমরা কি জানি না PO4 হলো E মাইনাস, কারণ ফসফেট 6 ইন্টু -3, আর F হলো আমরা জানি না, x is equal to 0, তাহলে 2x 10 -18 মানে হলো তোমার, সরি 20 -18 মাইনাস। এখন তো বলতে পারো ভাইয়া ফ্লোরোপ্যাটাইট তো আমি জানি না, হয়তো আমিও তোমাদের বয়সে জানতাম না, তাহলে ফ্লোরোপ্যাটাইট আসলে তুমি কি করবা? একটা জিনিস মাথায় রাখবা, পরীক্ষায় যদি এরকম কোশ্চেন দেয় তুমি অলওয়েজ জানো ফ্লোরিন বই থেকে বিলং করে, ফ্লোরিন গ্রুপ 17 থেকে বিলং করে। তোমার বইয়ে কিন্তু গ্রুপ 17 এর কোনো ঝামেলাপূর্ণ কিছু নাই। যখন এরকম কোনো কোশ্চেন আসবে ডিরেক্ট তুমি নর্মাল ফ্লোরিনের চারণ মান যত জানো তত দাগায় দিবা, এই উত্তর হবে। এটা একটা শর্টকাট টেকনিক শিখাইলাম, আর যদি সংকেত পারো তাহলে আলহামদুলিল্লাহ। যেমন এই যে এই সংকেতটা দেখাই দিলাম যে Ca10PO4 6F2, এটা হলো তোমার কি ফ্লোরোপ্যাটাইটের সংকেত। বুঝতে পারছি এই পর্যন্ত?
পারছি পর্যন্ত বলো তো। এটা মনে রাখা তো দরকার নেই, যে বললাম না টেকনিকটা শিখাই দিলাম, বড় ক্লাস হলে বড় ক্লাসের মধ্যে শিখবো, বাট এখন আশা করি তোমার টেকনিকটা বুঝতে পারছো। এবার তোমার সালফিউরিক অ্যাসিডে কেন্দ্রীয় মৌলের জানো, জেনারেলি কেন্দ্রীয় মৌল হলো তোমার যেটা মাঝখানে থাকে, মানে যেটার পরিমাণ সবচেয়ে কম থাকে ওইটাই জেনারেলি কেন্দ্রীয় মৌল হয় সালফার। তো এটা আমরা অলরেডি করছি, এটা তোমার +6 আসে, ঠিক আছে, +6 আসে। এই সালফিউরিক বলছে না, সালফিউরিক। আচ্ছা আরেকটা জিনিস একটু তোমাদের এখানে লিখে দেই, যদি তোমাকে সালফিউরিক না বলে সালফিউরাস বলতো, একটু খেয়াল রাখো, সালফিউরাস অ্যাসিড কিন্তু আরেক জিনিস। সালফিউরাস অ্যাসিড কিন্তু আরেক জিনিস, সালফিউরাস হলো তোমার H2SO3। হ্যাঁ, এটা একটু খেয়াল রেখো, সালফিউরাস অ্যাসিড। নিচের কোন যৌগে সালফারের জারণ মান +4? আমরা অলরেডি এটা জানি, এখানে সালফারের জারণ মান +6, তাই এটা বাদ। এইবার আসো আমরা একটু দেখি, আমরা Na2S2O3 তেও আমরা একটু আগে বাইর করছি সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান +2, তাই এইটাও বাদ। এবার আমরা দেখবো যে এই দুইটার মধ্যে H2SO3, যেহেতু আমরা এই দুইটা করি নাই, করেও ফেলে আমাদের একটু প্র্যাকটিসও হয়ে যাক, তাই না। H2SO, এখানে আমার হাইড্রোজেন আছে একটা +1 × 2, আমি সালফারেরটা জানি না তাই ধরলাম x। অক্সিজেন আছে তিনটা, 3 × -2 = 0। হিসাব করলে দেখবা তোমার x +4 আসতেছে। তাইলে আমরা বুঝলাম এইটাই উত্তর। কিন্তু আমাদের যেহেতু টাইম আছে, আমরা এটাও করে ফেলি, প্র্যাকটিস করে ফেলি। কপার সালফেট, কপার সালফেটে কপার আমরা জানি এখানে +2, কারণ কপার আর সালফেট হলো 2-, সালফেট হলো x, অক্সিজেন হলো 4 × -2 +6। তার মানে এই ক্ষেত্রেও তোমার কপার সালফেট হচ্ছে +6, সালফাইড জানো এটাও হবে না, তাই তোমার বি হবে হলো শুধু অ্যান্সার, শুধু বি হবে হলো তোমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার আমরা পরেরটায় আগে। পরেরটা কি আমাদের, কোনটা রিডক্স বিক্রিয়া? রিডক্স বিক্রিয়া আমরা জানি যে প্রশমন রিডক্স না, সমানুকরণও না, পলিমারকরণও না, তোমার দহন বিক্রিয়া হলো তোমার রিডক্স বিক্রিয়া। দহন বিক্রিয়া কি তোমার রিডক্স বিক্রিয়া, আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারতেছি, ঠিক আছে। এরপর তোমার কোনটা নন রিডক্স বিক্রিয়া, ধরো তোমার নন রিডক্স বিক্রিয়া কোনটা। ফার্স্ট অফ অল তোমার নন রিডক্স হওয়ার জন্য হলো জারণ সংখ্যার মান পরিবর্তন হতে পারবে না। তাহলে আমরা দেখি, এখানে জিঙ্ক হলো 0, কিন্তু এখানে জিঙ্ক +2, বাকি আমার কিছু দেখা দরকার নেই, পরিবর্তন হয়ে গেছে মানে এটা হবে না। এখানে Fe+2, এখানে Fe+3, এটাও জারণ সংখ্যা পরিবর্তন হয়ে গেছে তাই হবে না। এখানে ম্যাগনেসিয়াম 0, এখানে ম্যাগনেসিয়াম +2, এটাও হবে না। আর এই বিক্রিয়াটা পরিপূর্ণ করা নাই, তো তোমার NaNO3, এটা আবার অ্যাকুয়াস, তাই এটা কিন্তু হবে। এবং আমরা এটা অলরেডি জানি, এটা আমি একটু আগে করাইছি যে এটা কি, এটা হলো নিচে পড়ে যাবে। তো এই বিক্রিয়াটা কি, এটা হলো তোমার প্রিসিপিটেশন রিঅ্যাকশন বা অধঃক্ষেপণ বিক্রিয়া, বা অধঃক্ষেপণ বিক্রিয়া, যেখানে সিলভার ক্লোরাইড নিচে পড়ে যাবে, বুঝতে পারছি। ওকে, এইবার নিচের কোনটা নন রিডক্স বিক্রিয়া? সেম, এটা হবে না, জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, এটা হবে না, জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, এটা হয়েছে সালফার 0 অক্সিজেন 0, কিন্তু এখানে জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, হবে না। কিন্তু এটাই আমরা দেখতে পাচ্ছি, হাইড্রোজেন +1ই আছে, এখানেও +1, ক্লোরিন এখানেও -1, ক্লোরিন এখানেও -1, সোডিয়াম এখানেও +1, এখানেও +1, এখানে ও -2, এখানেও ও -2। সিম্পল কথা, আমাদের এইটা হলো আমাদের উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তোমার কিউপ্রাস ক্লোরাইড আর কিউপ্রিক ক্লোরাইড, এটা কোন ধরনের বিক্রিয়া? খেয়াল করো, এটা একটা যৌগ আর এটা একটা মৌল মিলে তৈরি করছে আর একটা যৌগ, তাই এটা কিন্তু সংশ্লেষণ হবে না, এটা শুধুমাত্র সংযোজন হবে। আচ্ছা, এরপর তোমার ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড, সংযোজন, অবশ্যই সংযোজন, কারণ মৌল প্লাস মৌল মিলে যৌগ তৈরি করছে। দহন অবশ্যই, কিন্তু নন রিডক্স কিন্তু না, তাই এটা 1 ও 2। হ্যাঁ, এটা 1 ও 2, এটা কিন্তু রিডক্স বিক্রিয়া। আচ্ছা, এরপর এইটার ক্ষেত্রে তোমার উপরের বিক্রিয়াটিতে কি উৎপন্ন হয়? আমার এখানে উপরের বিক্রিয়াটিতে ভালো কথা বুঝলাম, FeOH3 এইটা উৎপন্ন হবে। জারণ বিজারণ ঘটে আর অধঃক্ষেপণ ঘটে, উৎপন্ন লবণটি CCl4 হবে না। আমাদের 3 নাম্বারটা না জানলেও চলবে। দেখো, এটা যে অধঃক্ষেপণ ঘটে এটা নিয়ে আমার কোনো ডাউট নাই, কিন্তু জারণ বিজারণ কিন্তু এখানে হচ্ছে না। এখানে কিন্তু কোনো তোমার লবণ যে উৎপন্ন হবে, লবণ তোমার লবণ তো ধরো তোমার
তোমার দেখো এখানে কি উৎপন্ন হচ্ছে বলো তো, চিন্তা করো। মানে এখানে FeCl3, তোমার এখানে এই যে FeOH3 হচ্ছে, এটা তোমার অধঃক্ষেপণ করতেছে, প্লাস তোমার NaCl হচ্ছে, অ্যাকুয়াস। তো এটা অবশ্যই অধঃক্ষেপণ করতেছে, কিন্তু এখানে জারণ বিজারণ কিন্তু ঘটতেছে না, কারণ অধঃক্ষেপণ বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে না। আর যদি এখানে এখানে কি কোনো অপশন আছে, শুধু 2 নাই, তার মানে এটা 2 ও 3 হবে। তাহলে আমরা আরো একটা এক্সট্রা ইনফরমেশন জেনে গেলাম যে FeOH3 তোমার কি উৎপন্ন যে লবণ, সরি সোডিয়াম ক্লোরাইড, লবণটা হলো CCl4 এ অদ্রবণীয়। আচ্ছা, এটা কেন তোমার অদ্রবণীয় কেমনে বুঝবা? NaCl এটা কি অবশ্যই একটা পোলার কম্পাউন্ড, এটা আয়নিক কম্পাউন্ড, আর CCl4 হলো তোমার নন পোলার। ওই যে চ্যাপ্টার 5 এর থেকে আসছে কনসেপ্টটা। ঠিক আছে, বুঝাইতে পারছি? আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এরপরে NaOH এবং H2SO4 এর বিক্রিয়ায় তোমার অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় ΔH এর মান অবশ্যই এটা তীব্র অ্যাসিড, এটা তীব্র তীব্র অ্যাসিড, এটা তীব্র ক্ষার, অবশ্যই। জারণ বিজারণ ঘটে না, জারণ বিজারণ ঘটে না। আচ্ছা, তা তো ঠিক আছে, ঠিকই লিখছে, জারণ বিজারণ ঘটে না। আচ্ছা, আর উৎপন্ন দ্রবের পিএইচ এর মান 7 অপেক্ষা, পিএইচ এর মান 7 অপেক্ষা কম না, 7 অপেক্ষা কম না, এটার পিএইচ এর মান কিন্তু 7ই হবে, কারণ তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার মিলে লবণ আর পানি উৎপন্ন করলে পানি তোমার বিশুদ্ধ পানি কি পিএইচ হলো 7, ঠিক আছে? তাই তোমার এটা হবে হলো 1 ও 2। এরপর তোমার SnCl2 প্লাস 2FeCl3 ক্লোরিন দর্শক আয়ন, এটা অবশ্যই ঠিক আছে। এবার চিন্তা করো Fe+3, এটা হইছে Fe+2, এখানে ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, কারণ জারণ সংখ্যা হ্রাস পাইছে। জারণ সংখ্যা কমা মানে হলো বিজারণ। বিজারণ বিক্রিয়ায় কি জারক নিজে বিজারিত হয়, আর SnCl2 এটা কি জারণ বিক্রিয়ায় বিচারক নিজে জারিত হয়। তাই 1 2 3 তিনটাই ঠিক আছে, তিনটাই ঠিক আছে। ঠিক আছে, কোনটা জারক আর বিচারক উভয় হিসাবে কাজ করে, কোনটা জারক আর বিচারক উভয় হিসাবে কাজ করে? চিন্তা করো তো, Fe2+ ও দুইটা ইলেকট্রন গ্রহণ করে, সরি দুইটা ইলেকট্রন কি, হ্যাঁ গ্রহণ করে Fe হইতে পারবে, আবার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ হইতে পারবে। তার মানে জারক বিজারক উভয় হিসাবে কাজ করে। Fe2+ এটার উত্তর হবে, Fe2+ এটার উত্তর হবে। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে পারছি। এরপর যেটা আমরা মাত্র করছি, কোনটি নন রিডক্স বিক্রিয়া, অর্থাৎ জারণ মান যেটা পরিবর্তন হয় না, এটাও আগের একটা কোশ্চেন আমাদের মোটামুটি রিপিট হয়েছে। এটা কোন ধরনের বিক্রিয়া? যৌগ প্লাস মৌল মিলে যৌগ তৈরি করতেছে, সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়ায় ΔH এর মান কত? এটা কিন্তু আমরা জানি, এটা কি, এটা একটা বিখ্যাত তাপ হারি বিক্রিয়া, তাই না? এটা একটা বিখ্যাত তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া হইলে এটা কি ΔH এর ভ্যালু হবে 180 কিলো জুল। ঠিক আছে, কোনটি একই সাথে পানি বিশ্লেষণ ও অধঃক্ষেপণ বিক্রিয়া? বলো, এইটা পানি যোজন, এটাও পানি যোজন, তাই এটা বাদ। এখন পানি যোজন আর অধঃক্ষেপণ বিক্রিয়া, আমরা জানি এখানে অধঃক্ষেপ পড়ে না, কিন্তু আমরা জানি এইটা একই সাথে হোয়াইট প্রিসিপিটেট ফেলায়, হোয়াইট অধঃক্ষেপ, সাদা অধঃক্ষেপ ফেলে, তাই এটাতে আবার পানির সাথেও কিন্তু বিক্রিয়া করতেছে, তাই এটা পানি বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস বিক্রিয়াও প্রিসিপিটেশন রিঅ্যাকশনও, তাই এটা বি নাম্বারটা হবে। ঠিক আছে, কি বুঝাইতে পারছি? আচ্ছা, সাধারণ অবস্থায় এর যোগ, এটা কোন একটা কোশ্চেনের ভাগ থেকে আসছে, পানির বিক্রিয়ায় সাদা অধঃক্ষেপ সৃষ্টি করে, এটা কোন ধরনের বিক্রিয়া? ও সাদা অধঃক্ষেপ তৈরি করে, ওকে ওকে, এটা মনে হয় AlCl3 এর কথা বলতেছে, মোস্ট প্রবাবলি AlCl3 থেকে যে AlOH3 হয় ওইটার কথা বলতেছে, কারণ এই সাদা অধঃক্ষেপ দেখে বুঝলাম আর কি। এবার তো আমরা যেটা করলাম, যেটা একই সাথে পানি বিশ্লেষণ আর অধঃক্ষেপণ বিক্রিয়া, তাই এটা হলো এই যে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া হবে আর কি, যেহেতু অধঃক্ষেপণও করতেছে এই জন্য। বিক্রিয়াটি এখানে কোশ্চেনই তো উল্লেখ নাই, কোশ্চেন যেহেতু উল্লেখ নেই, এটা আমাদের পক্ষে করা পসিবল না। বিক্রিয়াতে এর মান কত? আসলে আমরা করে ফেলি, অ্যালুমিনিয়াম প্লাস NaOH, আমি সবাই জানি এখানে হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস 3Na। খেয়াল করে দেখো, সবকিছু ভাই সমতা করা, কিন্তু এখানে তোমার সোডিয়াম একটা, হাইড্রোক্সাইড একটা, এখানে হাইড্রোক্সাইডও 3টা, সোডিয়ামও 3টা, এখানে 3 বসায় দাও,
ইজিলি মিলে যাবে, 3 বসায় দাও ইজিলি মিলে যাবে, তাই এটা হবে 3, এটা হবে 3, ঠিক আছে। এবার উৎপন্ন ওয়াই যৌগটির, ওয়াই যৌগটা কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ক্ষার ধর্ম রয়েছে অবশ্যই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। বর্ণহীন অধক্ষেপ পড়ে না, সাদা অধক্ষেপ পড়ে। ঔষধ শিল্পে ব্যবহার তাহলে অবশ্যই হবে, যেহেতু 2 নাম্বারটা হয় নাই, এটা 1 ও 3 হবে, ঠিক আছে। তারপর যে অ্যান্টাসিডের ক্ষেত্রে আমরা জানিও বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কি হবে ভাই, বুঝার চেষ্টা করো। এখানে তোমার সম্মুখ হলো তাপ উৎপাদী, তাই তোমাকে জিজ্ঞেস করছে তাপ বৃদ্ধি করলে কি হবে। আমরা জানি তাপ উৎপাদী তাপ পছন্দ করে না, তার মানে তাপ প্রয়োগ করলে উল্টা দিকে দৌড় দিবে, তাপ প্রয়োগ করলে উল্টা দিকে দৌড় দিবে, তাহলে উৎপাদ কি বৃদ্ধি পাবে? না। সামনের দিকে যাবে? মোটেও না। কোন তাপের পরিমাণ বৃদ্ধি পাবে? মোটেও না। তাপ প্রয়োগ করলে উল্টা দিকে দৌড় দিবে, মানে পশ্চাৎ দিকে যাবে, উৎপাদ কমে যাবে, উৎপাদ হ্রাস পাবে, ঠিক আছে। উৎপাদ হ্রাস পেয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। কোন বিক্রিয়ার উপর চাপের প্রভাব নাই? খেয়াল করো, এটাতে অবশ্যই দুইটা ভিন্ন, এটাকে 2 মোল, এদিকে 1 মোল, চাপের প্রভাব আছে। এদিকে 2 মোল আর এদিকে 1 মোল, চাপের প্রভাব আছে। এদিকে 1 আর 3 4 মোল আর এদিকে 2 মোল, অবশ্যই চাপের প্রভাব আছে। কিন্তু এদিকে দেখো বিক্রিয়ক টোটাল 2 মোল, উৎপাদ টোটাল 2 মোল, তাই এখানে কোনো চাপের প্রভাব নাই, অর্থাৎ উভয় দিকে মোল সংখ্যা সমান, এই কারণে চাপের প্রভাব নাই, ঠিক আছে। বুঝতে পারছি এই পর্যন্ত? আচ্ছা, এইবার সাম্যাবস্থায় চাপের প্রভাব নাই কোনটা, এটা আমরা অলরেডি করলাম, তো এই যে এইটা কোনটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে, এটা আমরা করছি এপি2। ওকে, নিচের কোন ভিনেগারের নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? ভিনেগারের নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? ভিনেগার, এটার নাম কি? CH3COOH, এটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটা ব্যবহার করা যেতে পারে? কলিচুন, কারণ মৌমাছির কামড়ে হলো অ্যাসিড থাকে, তাই ওটাকে থামানোর জন্য ক্ষার জাতীয় কিছু অ্যাড করা লাগে। ওকে, অ্যান্টাসিড জাতীয় ঔষধ সম্পন্ন কোন ধরনের বিক্রিয়া? অ্যান্টাসিডে কি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর এটা বিক্রিয়া করে কার সাথে? HCl এর সাথে। তাইলে এগুলা কি বেস বা ক্ষার? এটা কি অ্যাসিড বা অম্ল? অ্যাসিড ক্ষার বিক্রিয়া কাকে বলে? প্রশমন বিক্রিয়াকে বলে, প্রশমন বিক্রিয়াকে বলে। H2SO4 এর সালফারের জারণ সংখ্যা কত? +6, আমরা এটা অলরেডি করছি। এর কোনটি ভৌত পরিবর্তন? ভৌত পরিবর্তন, চিন্তা করো, এটা রাসায়নিক পরিবর্তন, লোহায় মরিচা পড়ে, পানির তড়িৎ বিশ্লেষণ রাসায়নিক, মোমের দহন অবশ্যই রাসায়নিক বিক্রিয়া, পানি ও চিনির দ্রবণ হলো তোমার ভৌত পরিবর্তন। আচ্ছা, এক্স আর ওয়াই কি? দেখো দেখো, তোমার এখানে একটু চিন্তা করো জাস্ট, তোমার এখানে হাইড্রোজেন আছে, এখানে দেখছো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, তার মানে অবশ্যই এখানে কিছু একটা কার্বনেট আছে, হ্যাঁ। আর দেখতে পাচ্ছ এখানে ক্যালসিয়াম আছে, তাই এটা ক্যালসিয়াম কার্বনেট। আর ওয়াই কি তোমার? দেখো এদিকে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, এখানে অবশ্যই পানি হবে, তাহলে তোমার কি ক্যালসিয়াম কার্বনেট আর পানি, ক্যালসিয়াম কার্বনেট আর পানি, ঠিক আছে। ওকে, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? উৎপাদন বিক্রিয়া একই না, সম্মুখমুখী বিক্রিয়া বিপরীতমুখী বিক্রিয়া না, কোনটিই নয় না, কারণ এটা বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে একটা উভমুখী সম্পর্ক। প্রকৃতপক্ষে প্রায় সকল বিক্রিয়াই উপযুক্ত শর্তে উভমুখী হয়, বইয়ে একদম ডিরেক্ট লাইন উল্লেখ করা আছে, তোমাদের বইয়ে ডিরেক্ট লাইন উল্লেখ করা আছে, ঠিক আছে। ওকে, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কি? ঋণাত্মক হয় বা নেগেটিভ হয়। N2 + 3NH2 2NH3, ডেল এইচ এর মান কত? -92 কিলোজুল, এটা আমরা অলরেডি জানি। এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান 180 কিলোজুল, এগুলো ডিরেক্ট আমাদের জানা জিনিস, হ্যাঁ, এগুলো আমাদের ডিরেক্ট জানা জিনিস। আচ্ছা, আমাদের অল্প কয়টা এমসিকিউ বাকি, হ্যাঁ, আমাদের আর অল্প কয়টা এমসিকিউ বাকি। নিরপেক্ষ বা মুক্ত মৌলের জারণ সংখ্যা কত? শুনলাম যে তোমাদের ডেমো দেখাইলাম যে এমসিকিউ গুলা কি কি টাইপের হয়। বিসি রেখা দ্বারা কি বুঝায়? দেখো এই যে তোমার সম্মুখী বিক্রিয়ার হার কমতেছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়তেছে, সমান হয়ে যাওয়ার পর আগায় যাচ্ছে, এটা হলো তোমার বিক্রিয়ার সাম্যাবস্থা বুঝায়, সাম্যাবস্থা বুঝায়। চাপ বৃদ্ধি করলে কি হবে? এদিকে আছে 1 মোল, এদিকে আছে 2 মোল, চাপ বাড়াইলে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, অর্থাৎ উল্টা দিকে যাবে, ডান থেকে বামে যাবে, বাম দিকে যাবে, হ্যাঁ, বাম দিকে যাবে। এটা আমরা মাত্র করলাম ক্যালসিয়াম কার্বনেট আর পানি, আমাদের মনে হয় শেষ। তো মোটামুটি তোমাদের এই একটা ক্লাসে আমি চেষ্টা করলাম রাসায়নিক বিক্রিয়ার যা যা আছে সবটুকু তোমাদের একদম কম্প্যাক্ট ওয়েতে পড়ায় দিতে। তো তোমরা জানাবা বুঝতে পারছো নাকি সবকিছু। এই ভিডিওটা যারা রেকর্ডে দেখবা, কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। এই ভিডিওটা তোমরা ব্ল্যাকবোর্ডের ইউটিউবে তো পাবাই, আমার কেমিস্ট্রি এন্ড হোয়াট নট যে গ্রুপটা আছে সেটায় জয়েন হয়ে যেও। এটা তুমি ফেসবুক,
ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় পাবা। অসংখ্য স্টাডি গাইডলাইন দেয়া আছে এবং কলেজ অ্যাডমিশনের জন্য তোমাদের কি কি ভিডিও লাগবে সেটা একটু ভাইয়াকে জানাবা। ইনশাল্লাহ তোমাদের জন্য কলেজ অ্যাডমিশনের গাইডলাইনের ভিডিও অলরেডি একটা দিছি, আরো দিব। তোমাদের কি কি লাগবে জানাবা, ক্লাসটা কেমন লাগছে এটা জানাবা, এবং এই ক্লাসটা আমার কেমিস্ট্রি পার্টনার চ্যানেলেও তোমরা পেয়ে যাবা। তোমাদের সাথে এই কলেজ অ্যাডমিশনের কোর্সে এটা আমার ক্লাস, শেষ ক্লাস, কিন্তু গাইডলাইন সেশনে দেখা হবে তোমাদের সাথে। ইনশাল্লাহ তোমাদের আরো গাইডলাইন যেগুলোতে হেল্প করা যায় সেগুলোতে হেল্প করার চেষ্টা করব। সবাই একটু জানাবা যে কি টাইপের গাইডলাইন চাচ্ছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে ইনশাল্লাহ সামনে কোনো না কোনো ভাবে দেখা হবে। এবং গাইডলাইন সেশন তো আছেই, অসংখ্য গাইডলাইন সেশন, তোমাদের এইচএসসি লাইফে অনেক গাইডলাইন সেশন, এবং সুযোগ থাকলে তোমাদের কেমিস্ট্রি ইনশাল্লাহ পড়াবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড কলেজ অ্যাডমিশনের জন্য যতটুকু করতেছো ততটুকু টাইমকে ঠিক মতো কাজে লাগাও। এবং কি কি সাজেশন ভিডিও লাগবে সেটা আমার পেজেও জানাতে পারো, আমার ইনবক্সেও জানাতে পারো, যে আইডি দিয়ে তোমরা ফেসবুকে দেখতেছো যে লাইভে গেছি সেটাতেও জানাতে পারো। কোনটাতেই কোনো সমস্যা নেই। হবে তোমাদের সাথে সামনে কোনো না কোনো জায়গায়। সবাই ভালো থাকো, থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ সবাই, টাটা।